Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই এবং এই মুহূর্তে ঢাকা এফএমএই কান পেতে আছেন। আমি আরজি কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন গল্পের আরও একটি এপিসোডে। এবং এই অনুষ্ঠানটি আপনারা একযোগে প্রিমিয়ার শুনতে পাচ্ছেন, মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল যেটি আছে www.youtube.com/dfm904, সেখানে। একই সাথে আরেকটু বলে নিতে চাই, আমাদের এই অনুষ্ঠানগুলোর কিছু কিছু ভিডিও কন্টেন্ট থাকে আমাদের নতুন যে চ্যানেলটি হয়েছে ঢাকা এফএমের, www.youtube.com/ilovedhakafm এই চ্যানেলটিতে। এছাড়া আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজেও www.facebook.com/ilovedhakafm। তো কথা না বাড়াই, শুরুতে যিনি আজকে আমার অতিথি রয়েছেন আমি প্রথমে তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। নামটা একটু বলতে হবে। অদ্রিক। আমরা একটু বলে নেই প্রথমেই প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে আজকে যেই গেস্টকে আমি এখানে উপস্থাপন করছি সে তার পরিচয়টা গোপন করছে এবং একই সাথে তার যে ভয়েসটা আপনারা শুনতে পাবেন সেটাও আমাদের এখানে মডিউল ভয়েস, আমরা যদি বলি, ভয়েসটাও চেঞ্জ করেছি আমরা তার সামাজিকতার কথা ভেবে, তার গোপনীয়তার কথা ভেবে। তো বলা যেতে পারে করোনার পরবর্তী সময়ে আমরা একটা লম্বা বিরতি দিলাম, কারণ এখনও যে আমরা খুব ফুল ফ্লেজে একেবারে নতুন অনুষ্ঠান নিয়ে আসতে পারছি তা না। বাট আপনারা যারা নিয়মিত শোনেন তারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ পুনঃপ্রচার হচ্ছে বিভিন্ন এপিসোড। আমরা ধীরে ধীরে সেই শেপটাতে যাওয়ার চেষ্টা করছি আগের মতো। তো অনেকদিন পর একটা নতুন এপিসোড আমরা বলতে পারি। সো অদ্রিক, আমরা শুরু করি একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে। আচ্ছা, ধন্যবাদ কিবরিয়া ভাই। একেবারে শুরু থেকেই শুরু করি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়েই যদি আসি, জি, আমরা মাইগ্রেটেড। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ব্রিটিশ পুলিশ এসপি। যখন ইন্ডিয়া এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে তো তখন তাকে চয়েস দেওয়া হয়েছিল তিনি কোথায় যাবেন। তো উনি মুসলিম এবং বাঙালি হিসাবে উনি ইস্ট পাকিস্তান চয়েস করেছিলেন। আচ্ছা, তো সেখান থেকে আমাদের এখানে আসা। সো তারপর আমাদের এখানে আসা, এবং সব থেকে বড় কথা যেটা, আমাদের যে ইন্ডিয়াতে যে প্রপার্টিস ছিল, যা কিছু ছিল, আমরা সেখান থেকে কিছুই পাইনি, কারণ সে সময় রাইট চলছিল, আমরা সবাই জানি। সেখান থেকে বেড়ে ওঠা, এবং আমার দাদু বাড়ি অনেক বড় ফ্যামিলি। আমার বাবারা 10 ভাই 2 বোন, এবং আমার বাবা তৃতীয় সন্তান। আমার বড় চাচা উনি এখনো অবধি পাকিস্তানে আছেন, কারণ তখন ইস্ট পাকিস্তানে এডুকেশন সিস্টেমটা একটু বৈরিতা ছিল। আচ্ছা, যার কারণে উনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য ওখানে গিয়েছিলেন এবং ওখান থেকে আর উনি ফেরত আসেননি। তো দেন বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করলো, তারপর আমার দাদু রিটায়ার্ড করলেন পুলিশ থেকে। তারপর আমরা জানি যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে কিছু ব্রিটিশ কোম্পানি বা বাইরের কোম্পানি আসে সহযোগিতা করার জন্য। একটা কোম্পানি আসছিল, সেখানকার উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করেন। আমার বাবা সন্তানদের মধ্যে তৃতীয়। আমার বাবা 1974 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন, এবং আমার মা রাজশাহী ইউনিভার্সিটিতে এলএলবি করেছেন। এবং বাবা মার বয়সে ডিফারেন্স অনেক বেশি, এবং যদি বলতে হয় আমি লেট চাইল্ড তাদের। ওকে। আমার বড় ভাই আছে আমার থেকে 5.5 বছরের বড়,
এবং আমাদের এডুকেশন সিস্টেমটা একেবারে বাবা মার হাত ধরেই শুরু হয়েছে। আমরা এখনকার মতো যে কোচিং বলবো বা নার্সারি প্লে গ্রুপ এগুলো পড়ি নাই, আমরা আচ্ছা। একবারে ক্লাস 1 থেকেই শুরু করেছি। এবং সব থেকে যেটা অবাককর বলবো না, কারণ আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতেন, আমাদের বিভিন্ন মফস্বল শহরে থাকা লেগেছে। হুম। এবং আমরা 4 বছর বয়সে একবারে 1-এ পড়েছি, কিছুক্ষণ আগে যেটা বললাম। তো ভাইয়া যেহেতু আমার থেকে বয়সে বেশ বড়, ওর প্রাইমারি শেষ হলে আমি স্কুলে গেলাম। ওকে। তখন থেকেই আমার ভেতরে, এখন আমি বুঝি, তখন বুঝতাম না, আমার চাহিদাগুলো একটু অন্যরকম ছিল, আমার চাওয়া পাওয়াগুলো একটু অন্যরকম ছিল, আমার পছন্দটা একটু অন্যরকম ছিল। দেখা যাচ্ছে ভাইয়া যাচ্ছে ক্রিকেট খেলতে, আমার ক্রিকেট খেলতে ভালো লাগছে না। পাড়ায় আমার সমবয়সী যে মেয়েগুলো আছে, আমি ওদের সাথে খেলা করতে পছন্দ করছি। এবং যেহেতু আমার মায়ের কোনো মেয়ে নেই, মা কিন্তু আমাকে ওইভাবেই গড়ে তুলেছে। ওইভাবে বলতে একটা মেয়ের মতো করে না, আমার মা চেয়েছে যে তুমি সবকিছু পারবে, ঘরের কাজও পারবে এবং তুমি একজন সুপুরুষও হবে। এটা সব বাবা মারই এক্সপেকটেশন থাকে। ট্রু। যাই হোক, তো আমি বড় হচ্ছি, তখনও বোধহয় আমি স্কুলে যাইনি। আমার তখন যদি আমি একটু বৈজ্ঞানিক ভাষায় বলি, সিগমন্ড ফ্রয়েডের সর্বরতিবাদের যে একটা তত্ত্ব আছে, শিশ্ন পর্যায়ে মানে অনুভূতিটা আমি বুঝতে শিখেছি। আমার ঠিক সামনের বাসায় একটা ছেলে থাকতো, আমার থেকে বেশ বড়। তো ওদের বাসায় যেতাম, খেলা করতাম, ভালো লাগতো। এবং তখন থেকেই সে আমাকে, এখন বুঝি, আই এম সরি টু সে, আমি অ্যাবিউজড হয়েছিলাম তার দ্বারা। কিন্তু তখন তো বুঝতাম না, ভালো লাগতো, কারণ শরীরে অনুভূতিটা তখন আমি পেতে শুরু করেছি। যার কারণে আমি বাড়িতে কখনো এটা শেয়ার করিনি, বা একটা লজ্জার ব্যাপার। ইভেন আমার এখনো মনে আছে, বাচ্চাদের সাধারণত আমরা যে এই যে বড় হয়েছি, তখন ডাইপার ছিল না, বা হচ্ছে আমরা ওই যে কি বলে ওটাকে, টার্কিসের জাঙ্গিয়া পরতাম, এইগুলা পরে আমরা বড় হয়েছি। আমার মনে আছে আমার মা কখনো আমাদেরকে কিছু না পরিয়ে গোসল করাননি, বা ফাঁকা জায়গায় গোসল করাননি। সো ওই বিষয়টা ছিল যে আচ্ছা ভাইয়ার সাথে আমার এটা হলো, এটা বাসায় বলবো, এটা তো একটা লজ্জার ব্যাপার। তো আমি বাসাতে শেয়ার করিনি। তো এরকম যাচ্ছে, একদিন আমি তাকে ইগনোর করলাম, আমার ওই ভাইয়াটাকে, আমি নাম বলছি না। ইগনোর করার পরে সে বিষয়টা মেনে নিল, কিন্তু বিকালে সে আমাকে বেড়াতে নিয়ে যেয়ে আমার হাতের ভিতরে কুলের কাটা, বড়ুয়ের কাটা ফুটিয়ে দিয়েছে। সেটাও আমি বাড়িতে বলিনি। কিছুদিন পরে ওই জায়গাটা পেকে গেছে, পেকে যে এখন ওটাকে অপারেশন করে কাঁটাটা সরাতে হবে। বাবা যেহেতু ডক্টর, বাবা বুঝেছে যে কাঁটাটা ইয়ে করতে হবে। যাই হোক, তারপরে আমি বাসায় আসার পরে আমাকে মা খুব আদর করেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো তো, কে করেছে তোমার সাথে এরকম? তখন দেন আই ওয়াজ 3.5 years। তো আমি বললাম, ওনার নাম বললাম। তো মা ওনাকে সুন্দর করে ডেকে বললো যে বাবা, ও তো অনেক ছোট, তুমি এগুলা কেন করো ওর সাথে? তো আমি জানি না কেন ওই ছেলেটা খুব একটা ওয়ার্ড ইউজ করে বলল যে, এবং আমাদের সাথে, আমি তো বলেছি একটা মেয়েদের সাথে বেশি মিশতাম, আমার একটা বান্ধবী ছিল, তাকেও সে অ্যাবিউজ করতো। খুব ভাবে ছেলেটা বলল যে আমার ওই বান্ধবীটার সাথে আমি একটা ফিজিক্যাল রিলেশনে যেতে চেয়েছিলাম। দেন আই ওয়াজ 3.5 years। ফিজিক্যাল রিলেশন বলতে আমি কিছুই বুঝি না তখন, হোয়াট ইজ ফিজিক্যাল রিলেশন। সে আমার থেকে 7 বছরের বড় হবে। ওকে, 10-11 বছর। 10-11 বছর, তার মানে তার গ্রোথ আপ টাইমিংটা চলছে তখন। হাউএভার, দেন একটা পারিবারিক কলহের সৃষ্টি হলো ওই বিষয়টা নিয়ে। হ্যাঁ, ওই পরিবারের সাথে আমাদের পরিবারের। এবং যেহেতু তখন আমি অনেক ছোট ছিলাম, এবং যে মেয়েটাকে জড়ানো হয়েছে ও আমার সাথে সমবয়সী, তো এটা নিয়ে এলাকার মানুষজন আর মাথা ঘামালো না যে এইটুক বাচ্চারা এগুলার আর কি বোঝে, বা এটা কি হতে পারে। দেন ঠিক আছে, এগুলো হয়ে গেল। আমি আর ওই ভাইয়াটার সাথে মিশতামও না, আমাদের ইভেন আমাদের দুই ফ্যামিলির কথাও হতো না। একটা জিনিস জানিয়ে রাখি, ওই ভাইয়ার মা পরবর্তীতে আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম, আমার স্কুলের টিচার ছিলেন, সরাসরি টিচার ছিলেন, হোয়াট এভার। তারপর পাড়ায় আরেকটা আমার বন্ধু ছিল, ছেলে বন্ধু। ও তখন আমি বোধহয় ক্লাস 2-তে পড়ি, বোধহয় না, আমি ক্লাস 2-তেই পড়ি তখন। তো খেলতে খেলতে ও একদিন আমার সাথে, মানে আমার ফিজিক্যাল সেন্সিটিভ
পয়েন্টে টাচ করেছে। এবং যেহেতু আমার প্রিভিয়াস মাইন্ডে ওটা আছে যে হ্যাঁ অনুভূতিটা সুখকর, সো আমিও কিছু বলিনি। বিষয়টা আমার মা খেয়াল করেছে। খেয়াল করার পরে আমার মা বলছে যে এগুলো করতে হয় না বাবা, তুমি তো অনেক ছোট, অসুখ হবে। উনি জাস্ট এভাবে আমাকে বললেন। দেন তার 6 মান্থ পরে আমার বাবা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে আসলাম। সো ওই পার্ট লাইফের আমার ওখানেই শেষ হয়ে গেল। এবারে এসে আমরা যেখানে আমার বাবা ট্রান্সফার হলেন সেটা খুবই মফস্বল শহর, এবং আমার এখনো মনে আছে ওখানে যখন আমাদের বাড়ি শহরে, মানে আমাদের গ্রামের বাড়ি, ওখান থেকে যখন কোনো রিলেটিভরা যেত তো তারা শপিং করে নিয়ে যেত। মানে এতটাই গ্রাম ছিল ওখানে, একটা নির্দিষ্ট টাইমের পরে কোনো কিছু পাওয়া যেত না। তো আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম এবং বাইরে বাসা পাওয়া খুবই রেয়ার ছিল। তো ওখানে হয়েছে কি, ওখানে আমি অ্যাবিউজড হই নাই, বাট আমার ভিতরে যে একটা ফিমেলিটিক অ্যাটিটিউড, তখন আমি 2 থেকে 3-তে উঠছি, দ্যাট মিনস আমি ধীরে ধীরে বড় হচ্ছি, সেই বিষয়টা বেড়ে যাচ্ছে। আমি কিন্তু বুঝছি না, কারণ তখন আমার বোঝার মতো বয়সও হয় নাই। কনশাস, প্রি কনশাস কিংবা সাবকনশাস কোনো মাইন্ডই তৈরি হয় নাই আমার তখন অবধি। আমার হাঁটা চলাটা একটু মেয়েলি। আমি স্কুলে যাওয়ার আগে আমার এখনো মনে আছে আমি খুব হার্ড পারফিউম ইউজ করতাম। আমি মায়ের ন্যাচারাল কালার লিপস্টিক ইউজ করতাম, মুখে পাউডার দিতাম, কেন সুন্দর দেখাবে। এবং তখন থেকে স্টিল নাও আমি এটা এখনো বলছি, আমি জানি না বলা ঠিক হবে কিনা, আমি সুন্দরের জন্য অসাধারণ পাগল। আমি সুন্দরের জন্য সবকিছু করতে পারি। সেটা শুধুমাত্র শরীরই সুন্দর না, জাগতিক সুন্দর না, এভরিথিং। আপনার স্টুডিওটা অনেক সুন্দর এবং এই সুন্দরের প্রেমে পড়ে আমি অনেক কিছু করতে পারি, এই ধরনের। যাই হোক, তো তারপর ওখানে আমার আরেকটা বন্ধু হলো, ওর বাবা মা দুজনই আমার বাবার কলিগ। তো ওকে আমার অ্যাজ এ ফ্রেন্ড ভালো লাগতো এবং অ্যাজ এ ফ্রেন্ড আমি চাইতাম ওকে, ছেলে বন্ধু। এবং আমি ফার্স্ট পার্টের পরে এখন থেকে সেকেন্ড পার্টে যাদের কথা বলবো তাদের নাম এবং পরিচয় বলবো না, কারণ তারা এখন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে, কর্তব্য পালন করছে। তো আমি চাইতাম যে ও আমার ফ্রেন্ড হোক, আমাদের একটা ফ্রেন্ডশিপ হোক, কিন্তু ফিজিক্যাল নিডস ছিল না, জাস্ট ফ্রেন্ডশিপ। তো ফ্রেন্ডশিপ হলো। আমার মনে আছে আমরা দুজন একই স্কুলে পড়তাম। স্কুল ছুটির পরে যখন আমরা আসতাম, যেহেতু ওর মাও জব করতো, ওর মা ডিউটিতে থাকতো, ও আমাদের বাসাতে আসতো এবং আমার মা আমাদের দুইজনকে একসাথে গোসল করিয়ে, একসাথে মুখে তুলে খাইয়ে, একসাথে আমরা দুপুরে ঘুমিয়েছি। আমার এখনো মনে আছে, যেটা এখন খুব রেয়ার। এখনকার মায়েরা এগুলা প্রশ্রয় দেয় না, একরকম ভালোই হয়তো। যাই হোক, তো দেন একদিন হঠাৎ করে আমি বলেছি প্রথমে যে ওটা খুব মফস্বল এরিয়া ছিল, ওখানে রিক্সা ছিল না, ভ্যান ছিল, ভ্যান গাড়ি। তো আমি আর আমার বাবা ভ্যানে করে আসছি এবং আমার ছোটবেলা থেকে বাজারে ঘোরার খুব একটা শখ ছিল। যে বাবা কেন, ভাইয়া তখন আমাদের ফ্যামিলিতে, ভাইয়ের এসএসসি কমপ্লিট হয় নাই, ইট ওয়াজ 2003 or 1st of 2004 এরকম হবে। তো বাবা আমাকে নিয়ে গেছে বাজারে, যে ঠিক আছে আজকে তুমি চলো। তো আমি বাবার সাথে আসছি ভ্যানে করে। আমাদের কোয়ার্টারের ভেতরে যখন ভ্যানটা ঢুকলো, আমি দেখলাম যে ও অন্য বাচ্চাদের সাথে খেলা করছে। আমি ওকে নাম ধরে ডাকলাম, তো কোনো রেসপন্স করলো না। দেন বাবা বললো যে কি ব্যাপার, তোমার তো সব থেকে ভালো বন্ধু, ঝগড়া করেছো? আমি বললাম না, কিছুই তো হয়নি। দেন ও অন্য বন্ধুদেরকে বলল, আমি তো অদ্রিকের সাথে অভিনয় করেছি এতদিন, অ্যাকচুয়ালি উই হ্যাভ নো ফ্রেন্ডশিপ। সে কথাটা এখনো আমার কানে বাজে এবং আমি এস্টাবলিশ বলবো না, আল্লাহর ইচ্ছা এবং গুরুজনদের আশীর্বাদে আজকে আমি যেখানে আছি, আই এম হ্যাপি উইথ মাই সেলফ। ওখান থেকে আমার একটা চাওয়া ছিল যে আসলেই আমি একদিন খুব বড় অভিনেতা হব। ও যখন আমার সাথে অভিনয় করেছে এই কথাটা বলেছিল। তারপর যখন আমি ক্লাস 5-6-এ পড়ি, তখন থেকে মেয়েদের প্রতি আমার একটা অ্যাট্রাকশন জন্মালো। সেটা কিভাবে জন্মালো? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে বিষয়গুলো এখন আমরা ইউটিউবের মাধ্যমে খুব অ্যাভেলেবল, এগুলা ভিউ কার্ড আকারে কিংবা বই আকারে পাওয়া যেত, কিংবা এলাকার কোনো বড় ভাই বা বড় আপুরা দায়িত্ব নিয়ে পাকিয়ে দিত আমাদেরকে। এইভাবে আমি হয়তো ঘুমাতে যাচ্ছি, আমি ভাবতাম ও আমার এই বান্ধবীটার সাথে যদি আমার একটা রিলেশনশিপ হতো, কিংবা আমার বান্ধবীটা তো অনেক ভালো গান করে, আমিও ভালো গাই,
তাহলে ওকে আমি একদিন প্রপোজ করেই ফেলবো। তখন আমি 5 কি 6-এ পড়ি, মানে জাস্ট পাগলামি আর কি, রিলেশনশিপের কিছু না। এইভাবে যাচ্ছে। তো ওই আমার লাইফের এই সেকেন্ড পিরিয়ডটাতে কারোর সাথে আমার কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপ বা মেন্টাল রিলেশনশিপ কিছুই হয় নাই। আমি ক্লাস 5-এ পড়ি, দেন আমার বাবা আবার ট্রান্সফার হয়ে চলে আসলেন। এবার যেখানে আসলেন সেখানে প্রবলেমটা কি, মফস্বল শহরগুলোতে যেটা হয়, ছেলে মেয়েরা না একটু লেট করে স্কুলে যায়, যার কারণে দেখা যায় আমার যারা ব্যাচমেট তারা আমার থেকে বয়সে বেশ বড়, এবং ওরা যেটা বুঝছে সেটা ফিজিক্যালিটি হোক, পলিটিক্স হোক, আদার্স যেটাই হোক, আমি কিন্তু সেটা বুঝছি না, কারণ ওরা আমার থেকে বয়সে সিনিয়র। আমরা যে বাড়িটাতে থাকতাম সেই বাড়িতে বাড়িওয়ালার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা আমার ভাইয়ার থেকে সিনিয়র, মেয়েটা আমার থেকে অল্প সিনিয়র, মাসের বড়। তো আমি তখন মাত্র ক্লাস 6-এ পড়ি, 5 থেকে 6-এ উঠেছি। তো এলাকার সবাই মজা করতো যে ওই মেয়েটার সাথে আমার একটা রিলেশনশিপ আছে, এরকম এরকম। আবার কেউ কেউ বলতো ওর রিলেশনশিপ থাকবে কি করে, ও নিজেই তো একটা মেয়ে, আমাকে সবাই এরকম কেন বলছে, আমি তো মেয়ে না। এবং আমার ভেতরে একটা জেদও জন্মাচ্ছে যে না, আমাকে চেঞ্জ হতে হবে। এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বড় ভাই আর এসএসসি কমপ্লিট হলো, ও মফস্বল থেকে আমাদের জেলা শহরে চলে আসলো, কলেজ কন্টিনিউ করবে, অ্যান্ড হি ইজ সো ম্যারিটোরিয়াস। এবং আজকে আমি এখানে আছি ও এবং আমার মায়ের জন্য বেসিক্যালি। ও আমাকে সবসময় বলতো যে ভাইয়া তোকে চেঞ্জ হতে হবে, তোকে চেঞ্জ হতে হবে, কারণ আমাদের সোসাইটি তোকে নিবে না, তুই ছোটবেলায় যেটা করেছিস সেটা ভুলে যা। আমি তখন অনেক কিছু নিজের সাথে বলার চেষ্টা করলাম সেই এই যে, তখন আমি ক্লাস 6-এ পড়ি, আই হ্যাভ 10 years old, আই এম 10 years old then। আমাকে কি কি চেঞ্জ করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে আমার হাঁটা চেঞ্জ করতে হবে, যেটা কিনা আমার হাতে আছে। আমি প্র্যাকটিস করলাম, অনেকটা চেঞ্জ হলো। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ওখানে যে আমার একটা বড় ভাই ছিল আমার থেকে 1 ক্লাস উপরে পড়ে। তো উনি আমাকে ওই যে বয়সন্ধিকালের যে ব্যাপারগুলো থাকে, ফিজিক্যালিটি সম্পর্কে একটা ওটাকে কি বলে, একটা বিষয় কাজ করে যে জানতে চাওয়া। দেন এই ব্যাপারগুলো আমার লাইফে এমন ভাবে ঘটেছে যেটা সাধারণত হয় না কারোর সাথে, এইভাবেই ঘটছে, এবং আমি ফ্যামিলিতে বলছি না। তো যাই হোক, একটা পর্যায়ে এসে আমার তখন আপনি কোন ক্লাসে পড়ছেন? তখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন, ওকে। এবং আমি যার সম্পর্কে কথা বলছি উনি ক্লাস 8-এ পড়েন। আচ্ছা। এবং আমি যে বাসাতে থাকি, যে মেয়েটাকে নিয়ে সবার একটা সন্দেহ বা অন্য কিছু কাজ করে, ও তখন আমি 7-এ, ও 6-এ পড়ে আমার থেকে 1 year জুনিয়র। She was your friend? জাস্ট ফ্রেন্ড। ওকে। এবং আমরা মনে আছে ওই যে মাংস চুরি, রুমাল চুরি, এগুলোও খেলেছি একসাথে। যাই হোক, তো দেন হঠাৎ করে কি হলো, আমি একটা খুব ব্যাড সার্কেলের সাথে মিশে গেলাম, কারণ আমি কোনো সঙ্গ পাচ্ছি না।
আমার ভাইয়া তো চলে গেছে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। মাঝে মধ্যে বাড়িতে আসে, সঙ্গ পাচ্ছি না, এবং আমি একটা খুব ক্রাইমের দিকে চলে গেলাম। সেটা কি, আমাকে খুব জোর করে বলা হলো যে তুমি আমাদের সাথেই থাকবে, তোমার যা যা প্রবলেম হয়, তারাও আমার স্কুলেই পড়তো, যা যা প্রবলেম হয় সব কিছু আমরা সলভ করব, তোমার যেখানে যে সমস্যা হবে ইউ হ্যাভ টু কন্ট্রাক্ট উইথ আস অ্যান্ড উই আর সলভ দিস, ওকে। তো তারা আমাকে নিয়ে সিনেমা হলে গেল। তো আই এম সরি টু সে বাংলা সিনেমার অবস্থা তখন খুব একটা ভালো না। তো সেখানে আমার সাথে আর একটা জগতের পরিচয় ঘটলো। তারপরে এভাবে তাদের সাথে আমি ঘুরি, আমি ওই এলাকার সবকিছু চিনি যেটা আমার বাবাও চিনে না, আমিও সেই এলাকা চিনি। এবং আমার একটা সাইকেল ছিল, আমার মনে আছে আমি সাইকেল চালিয়ে পুরো এলাকা ঘুরে বেড়াই। পড়াশোনা তো একেবারে গেছে, আমি ফেল করছি। আপনার এই বিষয়গুলো কি নোটিস করছে না ফ্যামিলি থেকে কেউ? হ্যাঁ, আমি আসছি সেখানে, আমি আসছি। আমি প্রমোশন পাচ্ছি না, তো যেহেতু আমি ফেল করেছি, প্রমোশন পাবো না। ভাইয়ারা আমাকে বলেছে আমাকে বলবে, আমি হেল্প করব। তো ভাইয়ারা অন্য আরেকজনের একটা আমার ফ্রেন্ডের মার্কশিটটা নিয়ে সুন্দর করে ওর নামের জায়গায় ফ্লুইড দিয়ে আমার নামটা বসে ফটোকপি করে বলছে এটা তোর বাসায় দেখাস, কোনো সমস্যা নেই। এবং গ্রামের স্কুলগুলোতে যেটা হয়, 2-একটা সাবজেক্টে ফল করলে ওরা প্রমোশন দিয়ে দেয়, রোলটা হয়তো পিছের দিকে আসে। তো বাসার থেকে তো বুঝছেই যে আমি খারাপ হয়ে যাচ্ছি বা ওই দিকে যাচ্ছি, বাসাতে সময় দিচ্ছি না, পড়ি না। এবং এখনো আমার যেটা মনে হয় যে আমি তখন পড়তাম, আমার সামনে বইটা থাকতো, কিন্তু আমার মনটা থাকতো অন্যদিকে, যে আমি কখন বের হবো, ওনাদের সাথে দেখা করবো। তো এরকম করতে করতে একদিন ওখানে খুব পরিচিত একটা নদী আছে, এবং নীলকুঠির, নীলকররা যখন ছিলেন তাদের একটা নীলকুঠির আছে, ওখানে নিয়ে যেয়ে সেই ভাইয়াগুলো আমাকে বলছে অনেকদিন তো তোমার সাথে সম্পর্ক, এবং তুমি তো জানো আমরা কি করতে পারি আর কি করতে পারি না, একটা কাজ করতে হবে তোমাকে। আর আমাদের কথা যারা না শোনে তাদেরকে আমরা মেরে বস্তায় করে এই নদীতে ফেলে দিই। আমি আগে বলেছি যে আমি অনেক অল্প বয়সে স্কুলে ভর্তি হয়েছি, আমার ভিতরে একটা ভয় কাজ করেছে যে আমাকে করতে হবে। কি কাজ? তুমি যে বাড়িতে থাকো ওই বাড়ির বাড়িওয়ালার, মানে ওরা ওই বাড়ির বাড়িওয়ালারা ওই এলাকায় খুব রিনাউন্ড পার্সন ছিল আর কি, খুব রিচ পার্সন ছিল। ওই বাড়ির বাড়িওয়ালা ছিল যে ফোনটা ইউজ করে, ওই ফোনটা তুমি আমাদেরকে এনে দেবে। কিভাবে এনে দেবে আমি জানি না, মানে এটা যে চুরি, সেটা 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 কিন্তু আমি বুঝতে পারছি যে এটা অপরাধ বা এটা অন্যায়, কিন্তু ওই ভয়টা আমার ভিতরে কাজ করছে এবং আমি ফ্যামিলিতে শেয়ার করতে পারছি না। এটা ছিল আমার লাইফে সব থেকে বড় ভুল, যে আমার ফ্যামিলি তখন আমার ফ্রেন্ড ছিল না। মানে একটা বাচ্চার না, যে কোনো বয়সে একটা মানুষ যাই করুক, তার ফ্যামিলি যদি জানে, আমার মনে হয় তাহলে কোনো সমস্যা হয় না, হোয়াট এভার। তো কাজটা করেছিলাম এবং কাজটা করার পরে আমি ধরা পড়েছিলাম। কেন? তখন আমি যখন কাজটা করি তখন আমি ছাড়া আর কেউ ছিল না ওই রুমে। তো এটা খুবই জানা কথা যে ওই করেছে। সেটা ফোনটা উদ্ধার করা হলো এবং আমি এখনো খুব প্লিজড আমার সেই বাড়িওয়ালা আঙ্কেল এবং আন্টির কাছে। আন্টি অনেক অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিক। ওনারা আমাকে কিছু বলেনি, ওনারা শুধুমাত্র বলেছিল ও তো একটা বাচ্চা ছেলে। আর আমার বাবাকে বলেছিল যে আপনার ছেলেকে একটু গাইড করেন। এটা আমার বাবার খুব লেগেছিল, কারণ সে অনেক বড় একটা ফ্যামিলি বিলংস করে এবং সে অনেক বড় একটা স্ট্যাটাস বিলংস করে, এটা তার লেগেছিল। এবং যার ফোনটা আমি নিয়েছিলাম, মানে বাড়িওয়ালার ছেলে, ওই ভাইয়া তখন হচ্ছে বাংলাদেশে ক্যামেরা ফোন খুব নতুন আসছে এবং ওই ভাইয়ের ফোনটা ছিল খুব নর্মাল ফোন। ওই ভাইয়া করতো কি, সিমটা হয়তো সরিয়ে ফেলে সরাসরি বাবার অফিসে চলে যেত, যে বলতো আঙ্কেল এই যে দেখেন ও কি করেছে, আমার ফোনে কাজ করছে না, এই ধরনের অ্যাটিটিউড করতো। তো বাবাও আমার প্রতি অনেক রেগে থাকতেন, বাবা কথা বলতেন না, মারতেন, বা হচ্ছে আমার ব্যাপারে মা কিছু বললে বাবা বলতেন আমি জানি না, তোমার ছেলে তুমি দেখো। এই ধরনের স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি এখন এই বয়সে এসে মনে করি আমি বাবা হলে আমিও হয়তো এটা করতাম। আমার মনে আছে একদিন আমি আমার বাবাকে হাতে একটা রড দিয়ে বলছি এরকম না করে একবারে মেরে ফেলো, সেটাই বোধহয় বেটার, হোয়াট এভার। তো তখন আমি রাস্তাও বেরোতে পারতাম না, সবাই আমাকে মোবাইল চোর বলতো, স্কুলেও যেতে পারতাম না। আমার মনে আছে এই ঘটনা ঘটার দুদিন, এবং আমি আর একটা জায়গায় স্কিপ করে গেছি। তখন আমাদের নেইবার যে ছিল, আমরা যে ফ্ল্যাটে থাকতাম, পাশের বাসার যে আঙ্কেল ছিলেন, উনি আমার বাবার কলিগ ছিলেন। আঙ্কেল আমার বাবাকে ডেকে বললেন যে ছেলেটা ওকে দিয়ে কাজটা করিয়েছে, আমি আর আপনি চলেন ওদের বাসায় যাই, যে ওর বাবাকে বলি। এবং আমার বাবার কাছ থেকে বাড়িওয়ালা আঙ্কেল কিছু পরিমাণ অর্থ নিয়েছিল ফোনটা সারানোর কথা বলে। দ্যাট ডাজন্ট ম্যাটার, হতেই পারে, আমরা যে ওই বাসায় স্টে করতে পেরেছি এটাই অনেক, হোয়াট এভার। তো
সামাজিক দিক থেকে আমি অনেক হেয় হয়ে গেলাম। এবং পাশের বাসার যে আন্টি, একটু আন্টিদের কথাটা না বললে আমি পাচ্ছি না, কারণ আমার লাইফে ওনাদের অনেক প্রভাব পড়েছে। আন্টির 4 মেয়ে 1 ছেলে এবং 4 জনই, ওনারা 5 ভাই বোনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তখন আমি কিছুই বুঝতাম না, এবং আপুদের বিয়ে হওয়া থেকে শুরু করে বাবু হওয়া পর্যন্ত সবসময় আমি ছিলাম। দেখা যেত যে আপু অফিস থেকে আসলে আমি গেটের সামনে বলতাম, আপু আমার জন্য কি এনেছেন? তো আপু কিছু না কিছু একটা নিয়ে আসতো। বা একদিন বলতাম, আপু আমি আপনার সাথে স্কুলে যাব। হ্যাঁ ঠিক আছে। কিংবা আপু তখন বিসিএস পরীক্ষা দিবে, এই আমার অদ্রিক আমার মাথাটা একটু মেসেজ করে দিত। মানে খুবই ফ্যামিলিক্যাল রিলেশন। এবং আপুদের সাথে যখন বাইরে যেতাম, আপুরা সবসময় পরিচয় দিত আমার ছোট ভাই। দেখা যাচ্ছে ওনাদের সাথে 8 বছর পরে একজনের দেখা, আমি আছি আপুর সাথে, বলছে ওটাকে, আপু বলছে আমার ছোট ভাই। তো সে আবার বলছে কবে হলো? হয়েছে কিছুদিন আগে। মানে তারা আমাকে একেবারে ফ্যামিলির মতো করে দেখতো। এবং এই ঘটনা যখন ঘটলো, তখন ছোট আপু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আপু কোনোভাবে বিশ্বাস করেনি। আপু আমার বাসায় এসে আমার মাকে বলছে, আন্টি আমার মনে হয় অদ্রিক এটা করেনি, কেউ করে ওর নামে দোষ দিচ্ছে। এবং ওই ফ্যামিলি সেই টাইমে আমাকে খুবই সাপোর্ট দিয়েছে। আন্টি মাকে বললেন যে ওকে কিছুদিন স্কুলে পাঠাবেন না, কারণ এই এলাকার মানুষদেরকে তো চিনি, মানে মফস্বলে একটু ভিলেজ পলিটিক্স চলে, আই এম সরি টু সে, ও কিন্তু স্টে করতে পারবে না। আমার মনে আছে আমি এই ঘটনার পরে ফার্স্ট যেদিন স্কুলে গেলাম, আমারই একটা ক্লাসমেট, সে হচ্ছে অ্যাক্টিং করে বলছে, হ্যালো একটা মোবাইল চুরি হয়েছে। আমি তখন ক্লাসেও ঢুকি নাই, আমি করিডোর দিয়ে যাচ্ছি। তা আমি বুঝলাম যে সম্ভব না এখানে থাকলে আমি। অ্যান্ড সেই বয়সে আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম। আমাকে কেউ বোঝেনি তখন, কেউ, মানে আমি বোঝাইতে পারিনি, হোয়াট এভার। এবং তার কিছুদিন পর আমার ওই স্কুলে ক্লাস 6-এ একটা ছেলে ভর্তি হলো, আমি ওর নামটাও বলছি না। ওকে আমার ভালো লাগা শুরু করলো অ্যাজ এ ফ্রেন্ড। এবং ফ্রেন্ডশিপে আমি তখন থেকে বয়সটাকে খুব একটা গুরুত্ব দিই না। ফ্রেন্ডশিপ হতেই পারে, জুনিয়র ফ্রেন্ড বা সিনিয়র ফ্রেন্ড। তো ওর সাথে আমার খুব ভালো রিলেশনশিপ। আমি ওকে খুব আদর করি, নিজের ছোট ভাইয়ের মতো আদর করি। ওর বার্থডেতে তখন ভিসিডি খুব চলতো, ওর ফেভারিট হিরোকে তার একটা ওই যে বেস্ট অফ গিফট করলাম, এই টাইপের একটা রিলেশন। তো একদিন কেন জানি না হঠাৎ করে আমরা বিকালে ঘুরতে গিয়েছি, ওর সাথে আমার একটা ঘনিষ্ঠতা জন্মালো। সেটা পুরোপুরি ঘনিষ্ঠতাও বলবো না, ও তো অনেক বাচ্চা, ও সেটা খুব পজিটিভলি নিয়েছে, আমিও পজিটিভলি নিয়েছি। তো গেল তার 1 থেকে 1.5 মাসের মাথায়, তখন আমি ক্লাস 9-এ উঠেছি। হ্যাঁ ক্লাস 9-এ উঠেছি, 9-এর মাঝামাঝি। স্কুল থেকে আসছি, এসে দেখলাম যে আমাদের বাসার দরজা লকড, পুরা লকড। তো পাশের বাসার যে আন্টির কথা বললাম, আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন ওনারা। তো আন্টি আমাকে বললেন যে আয় আমার এখানে এসে ফ্রেশ হ, গোসল কর, খাওয়া দাওয়া কর, তোর বাবা মা আমাদের যে জেলা শহর ওটার কথা বললো, ওখানে গেছে। কেন? তো বললো যে তখনও আমাদের বাসায় একটা মাত্র ফোন, মোবাইল ফোন আসছে বাংলাদেশে নতুন। তো বললো যে তোর বাবা ট্রান্সফার হয়ে গেছে, তো তোর বাবা চাচ্ছে না এখান থেকে যেতে, যদি সুপারিশ করে এখানে আবার থাকা যায়, সেটার কারণে গেছে। তা আমার খুব খারাপ লাগলো। এবং ওই দিন খুব আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে। আমি স্কুল থেকে আসার সময় কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, যাদের সাথে আমার প্রায় 7-8 মাস দেখা হয় না, কেন জানি তাদের সাথে দেখা হয়ে গেছে। তো আমি আন্টির ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আন্টিকে বললাম, আন্টি আমাকে 10টা টাকা দিবেন। এবং একটা জিনিস কি প্রিয়া ভাই, খুব ভালো, এটা আমার ফ্যামিলির আমি বলবো, আমার বাবা কখনো আমাদের হাতে না নগদ অর্থ দিতেন না। আচ্ছা, যেটা প্রয়োজন চাইলে কিনে দিতেন, কিংবা বলতেন তোমার মাকে বলবে, কখনোই আমাদের হাতে টাকা দিতেন না। আমি যখন কলেজেও পড়ি, তখন আমি বাসার থেকে এসে কলেজ করতাম। আমার বাসা থেকে কলেজে আসার যে গাড়ি ভাড়া, সেটাই আমার হাতে দেওয়া হতো, এর থেকে 10 টাকা বেশিও কখনো দেওয়া হতো না, যাতে উল্টাপাল্টা কোনো কিছু না করি। যাই হোক, আন্টির কাছ থেকে টাকা নিলাম, টাকা নিয়ে বাইরে তখন পল্লী সেবা ফোন বলে গ্রামীণ ফোনের একটা ইয়ে চালু ছিল, আমি ওখান থেকে মাকে ফোন দিলাম যে মা কি হয়েছে, এরকম এরকম। আমার মাথায় টেনশন কাজ করছে তখন, কারণ তখন আমার দিদান বেঁচে আছে এবং তার খুবই বাজে অবস্থা, এনি টাইম শি ক্যান ডাই, এরকম একটা অবস্থা। তো মা বললো যে কোনো সমস্যা নেই, আন্টির ওখানে থাকো, আমরা চলে আসছি, চলে এসে তোমার সাথে সবকিছু বলবো। ঠিক আছে, আমি আন্টির ওখানে থাকলাম। মা এসে বললেন যে এরকম আমরা তো, তোমার বাবা ট্রান্সফার হয়ে গেছেন এবং স্ট্যান্ড রিলিজ উইদিন 7 days বাবাকে জয়েন করতে হবে। তো ঠিক আছে, আমারও খারাপ লাগছে, কারণ ওখানে ক্লাস 6 to 9 মানে একটা গ্রোথ আপ, মানুষের গ্রোথ আপ এইজের একটা খুব বড় পর্যায়ে, ওখানে খারাপ লাগছে। কিন্তু
আমি প্রকাশ করছি না, কারণ ওই যে একটা বাইরে বেরোতে পারি না, সামাজিকভাবে হেও, কেউ মেশে না, কেউ কথা বলে না, এলাকা সবাই জানে ছেলেটা খারাপ। ইভেন আমার মনে আছে আমি যে স্যারের কাছে পড়তাম, সেই স্যার, আমি পড়তাম বলে যে ছেলেগুলো আমাকে দিয়ে ক্রাইমটা করিয়েছিল, তারাও ওই স্যারের কাছে পড়া শুরু করলো এবং বেশি উৎকোচ দিয়ে পড়া শুরু করলো। এবং স্যার একদিন আমাকে বললো মোবাইলটা কে চুরি করেছিল। তিনি আমার শিক্ষক, আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, তাকে আমি শ্রদ্ধা করি, একদিন হলেও তিনি আমাকে পড়িয়েছেন, কিন্তু শিক্ষক হিসেবে একটা ক্লাস 7-এর ছেলের কাছে এটা জিজ্ঞেস করাটা খুবই হিউম্যালিটিং এখন এসে মনে হয়। তো আমি মাকে এসে বললাম যে মা, স্যার নাই কথা বলেছে। তো আমি যে কয়দিন পড়েছিলাম, মা সেই কয়দিনের টাকাটা স্যারকে দিয়ে এসে বললেন যে আপনি এভাবে না বললেও পারতেন। এবং আমার মনে হয় এপাড়া সবাই জানে আমরা কেমন বা আমার ছেলে কেমন। এখন আমার মনে হয় আমি অনেক স্টুপিড ছিলাম, মানে আমার গ্রোথ আপটা ওই বয়সের অনুযায়ী হয়নি তখনও। তো দেন আমরা আরেক জায়গায় ট্রান্সফার হয়ে চলে আসলাম। এইখান থেকে আমার লাইফটা একটা খুবই টার্নিং পয়েন্ট নিল, এবং সেটা পজিটিভলিও নিল, নেগেটিভলিও নিল, কারণ তখন আমি ক্লাস 9-এর মাঝামাঝি চলে আসছি, যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেন আমাকে বোর্ড থেকে পারমিশন নিতে হবে, এবং আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ আমি বলেছি, এবং আমি চ্যালেঞ্জ করে সায়েন্স নিয়েছি যে আমি সায়েন্স পড়বো। বাসা থেকে বারবার বলছে যে না, তুমি সায়েন্স পড়ো না, তুমি পারবে না, বাট আমি সায়েন্স পড়ছি। এই স্কুলে যখন ভর্তি হলাম, তখন দেখলাম যে স্কুলের এরা বেশি একটা চাচ্ছে না যে আমি 9-এর মিডল থেকে কন্টিনিউ করি, তারা আন্তরিক না। টিচাররা চাচ্ছেন যে আমি ড্রপ দিই। তারা কিছুদিন আমাকে ক্লাস 9-এর সাথে কন্টিনিউ করানোর পরে আমার অবস্থাটা বুঝতে পেরেছে যে আসলে ও পারবে না। তো ঠিক আছে, আমিও মাইন্ড সেট আপ করলাম যে ওকে ডান, আমি 1 ইয়ার ড্রপই দিব। 1 ইয়ার ড্রপ দিলাম। সেখানে আমার একটা বন্ধু হয়, আমারই ক্লাসমেট, ও এখন বাংলাদেশের খুব ভালো একটা, কি বলবো, ডিফেন্সের একটা খুব ভালো জায়গায় আছে। ওর বাবা আমার টিচার ছিল, এবং আমার কালচারাল লাইনে আসা ওর বাবার হাত ধরে। আমার প্রথম গানের শিক্ষক, আমাকে প্রথম মঞ্চে উঠিয়েছেন ওর বাবা। আমি ওকে খুবই পছন্দ করতাম অ্যাজ এ ফ্রেন্ড, ও আমাকে পছন্দ করতো, এবং খুনসুটি হতো, রাগ হতো। মাঝখানে কথা হলো কি, ওর বাবা টিচার, তো বলতো যে ও টিচারের ছেলে বলে ওর রেজাল্ট ভালো হয়, কিন্তু আসলে না, হি ইজ ট্যালেন্টেড। তো ওকে ওর বাবা অন্য স্কুলে দিবে। কেন দিবে? আমি আমার হাত কাটছি, এই ধরনের পাগলামি। আমার বন্ধু চলে যাবে আমাকে ছেড়ে। তো ও হচ্ছে, আমি এই পাগলামিগুলো করছি দেখে ও কিছুদিন আমার সাথে একটা গ্যাপ তৈরি করলো। শেষে একদিন বলছে, অদৃক, তোর উপরে না রাগ করে থাকা যায় না রে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর নতুন আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি অনুষ্ঠানে। তবে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল, যেটা ইতিমধ্যেই চলে এসছে, এবং আপনারা চাইলে ওখানে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পারেন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm। ওকে, আমরা ফিরছি আবার অতিথির কাছে। তারপরে আমরা একই বেঞ্চে বসে ক্লাস করতাম। তারপরে
কোইন্সিডেন্টলি বলবো কিনা জানি না, ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, এবং এটা আমরা সেভাবে মাথায়ও নেইনি, মানে ফ্রেন্ডদের মধ্যে যেরকম ফাজলামো ওই বয়সে হয়ে থাকে সেরকমই হয়তো হয়েছিল, এরকম কিছু ভাবে নিয়েছি। এবং আমার মনে আছে তখন আমার কাজ হচ্ছে আমি স্কুলে যাব, সকালে উঠে ওদের বাসায় পড়তে যাব, আমার ফ্রেন্ডের বাবার কাছে আমি প্রাইভেট টিউশন করতাম, পড়তে যাব, তারপর স্কুলে যাব, স্কুল থেকে এসে আরেক জায়গায় টিউশনে যাব, তারপরে এলাকায় পাড়া বেড়াতে বেরোবো মানে ওই মহল্লার ভেতরে আমার একটা খুব ফ্রেন্ড সার্কেল ছিল, এবং সেখানে আপুরা ছিল, সেই আপুদের দেখা যাচ্ছে বেবিও আছে, তারাও আমার ফ্রেন্ড, এবং আমার কিছু জুনিয়র ভাইও আছে, আমার ব্যাচমেটও আছে, ওইখানে আড্ডা টাড্ডা দিব আর কি, দিয়ে বাড়িতে আসবো। পড়াশোনার অবস্থা খুবই খারাপ, এবং আমার ওই বন্ধুর বাবা যেহেতু আমাদের টিচার ছিল, ও আমাকে ফোন দিয়ে বলতো তোর কিন্তু খাতার অবস্থায় ঠিক আছে, টেনশন করিস না, আমি বাড়াই দিচ্ছি, ও এগুলা করতো আর কি। তো হোয়াটএভার, ম্যাথে আমি খুবই কাঁচা, আমার এসএসসি টাইম চলে আসলো, এবং আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমাদের স্কুলে একটা নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। তো আমি বলছি যে এই বিল্ডিংটা এভাবে না করে না এভাবে করলে ভালো হতো। পাশ থেকে আমার আরেকটা ক্লাসমেট বললো ওটা তুই করাস, তুই তো সারা জীবনই থাকবি, তুই কি জীবনে এসএসসি পাস করতে পারবি বলে তোর মনে হয়? হোয়াটএভার, আমি ওটা মাথায় নিলাম না। টেস্টের রেজাল্ট বের হলো, তখন এমসিকিউ, এখনো বোধহয় আছে এমসিকিউ আছে, এমসিকিউতে ফিজিক্সে আমি 1 মার্কস কম পেলাম, যার কারণে আমি ফেল করলাম। কিন্তু ম্যাথে পাস করেছি আর হায়ার ম্যাথে ফেল করেছি। হায়ার ম্যাথ ওয়াজ 4 সাবজেক্ট, সো এটা কাউন্টে আসে নাই। তখন আমি কি করব? আমি ফার্স্টে গেলাম আমার ওই ফ্রেন্ডের বাসায়, তো আমাকে বললো যে আমি যতদূর জানি তুই ফেল করেছিস, তুই স্কুলে যা, যোগাযোগ কর। এবং আমার আরো কিছু ফ্রেন্ড ছিল, তারা আমাকে বলছে না তুই ফেল করিস নাই, তোর কোনো টেনশন নেই, তোকে পরীক্ষা দিতে দিবে। এই কথা বলে ওরা আমার বাসায় আসছে, আমার ওই ফ্রেন্ডগুলা এসে আমার বাসায় খুব মজ মাস্তি করছে, এবং মা জিজ্ঞেস করেছে যে অদ্রিকের কি অবস্থা, ওরা বলেছে যে হ্যাঁ ও তো পাস করেছে। সরি, দেন আমি বাসায় আসার পর সিদ্ধান্ত নিলাম যে না, এটা তো বাড়িতে কোনোভাবে জানানো যাবে না, এটা গোপন করতে হবে যেভাবেই হোক, এবং আমাকে এসএসসি পরীক্ষা দিতেই হবে। তা আমি কি করলাম, আমি আমার মায়ের ভয়েসে হেডমাস্টারকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ওকে যদি পরীক্ষা না দিতে দেন, ওর বাবা তো খুব রাগী, মানে খুব ইমোশনালি একটা ব্ল্যাকমেল করলাম। তো হেডমাস্টার সাহেব বললেন যে ঠিক আছে, তাহলে 500 টাকা জামানত দিতে হবে, ও যদি পাশ করে টাকাটা ফেরত দিব। খুব কষ্টে শিষ্টে 500 টাকা জোগাড় করলাম, এবং অনেস্ট ওয়েতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তখন 500 টাকা মানে অনেক কিছু আমার কাছে। ঠিক আছে, আমি পরীক্ষা দিব, এবং তখন থেকে আমার মনে আছে আমি একেবারে লেগে পড়লাম, এবং আমি একজন খুবই শ্রদ্ধেয় শিক্ষক পেয়েছিলাম, খুবই প্রবীণ শিক্ষক, স্যার এখনো আছেন। স্যার আমাকে বলেছিল যে তোর যে লেভেল, সেই লেভেল থেকে তোর ম্যাথে এক্সট্রা জ্যামিতি করার কোনো দরকার নাই, তুই A+ পাওয়ারও তোর দরকার নাই, তুই ভালো রেজাল্ট করবি, আমি যেগুলো বলবো তুই সেগুলাই করবি। স্যার আমাকে টেস্ট পেপারে দাগিয়ে দেন, এবং আমি ম্যাথ করে যাই, আমার এসএসসি পরীক্ষা হলো। এর মধ্যে আমার রিলেটিভস, ওনারা বোর্ড অফিসে জব করে, তো 3 দিন আগে আমি ফোন দিয়ে বললাম যে আপু আমার রেজাল্টটাকে একটু জেনে দেওয়া যায়? তো বললো আচ্ছা রোল পাঠালাম, ওরা বলেছে A+। আমি তো মহা আনন্দে আছি, A+ পেয়েছি। তো যেদিন রেজাল্ট দিবে আমি মিউজিক ছেড়ে খুব নাচ গান করছি যে আজকে রেজাল্ট দিবে A+, এটা একটা অ্যানাউন্সমেন্ট। আমার রেজাল্টের সময় যারা A+ পেয়েছে তাদের নাম বলছে, আমি ওয়েট করছি, আমার নাম কেন বলে না। এরপরে যারা A গ্রেড পেয়েছে তাদের নাম যখন বললো, তখন ফার্স্টে আমার নাম বললো, আই ওয়াজ গট 4.88। আমি কাঁদতে কাঁদতে বের হয়ে গেলাম, এবং আমি রেল লাইনে যে ওয়েট করলাম, ট্রেন আসলে আমি সুইসাইড করবো। এবং এলাকার লোক সবাই জানে ছেলেটা ফেল করেছে, কারণ এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে কাঁদতে কাঁদতে একটা ছেলে যাচ্ছে, মানে সে ফেল করেছে। এবং আমার যে বেস্ট ফ্রেন্ডটা ছিল, যার কথা বলছিলাম, ও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। ও আমার ওই অবস্থা দেখে ও আর ওয়েট করে নাই, ও আমাদের বাসায় চলে গেছে সোজা। আমি কিছুক্ষণ রেল লাইনে কান্নাকাটি করে বাসায় যেয়ে খুব কাঁদছি, খুব বাজেভাবে কাঁদছি। তো মা আসছেন আমাকে সান্ত্বনা দিতে, বাবা বললেন যে ছেড়ে দাও, কিছু বলো না, কিছুক্ষণ পরে এমনি ঠান্ডা হয়ে যাবে। তা আমি কাঁদতে ঘন্টা 3 কাঁদলাম, কেঁদে উঠে দেয়ালে 2টা ঘুষি মারলাম, মেরে বললাম কি ফেল করেছে নাকি, আমি কাঁদছি কেন, স্টুপিড, এই কথা বলে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এবং আমার মনে আছে আমার ওই ফ্রেন্ড, ও যে গোল্ডেন জিপিএ 5 পেয়েছিল, ও সেটা এনজয় না করে সারাদিন আমার সাথে ছিল, আমার মন খারাপ।
তারপরে কলেজে ভর্তি হতে হবে। তো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি যে না বাবা, অনেক হয়েছে, সায়েন্স আমাকে দিয়ে আর হবে না, আমি আর্টস পড়বো। ঠিক আছে, এখন আর্টস কোথায় পড়বো? আমাদের ওখানে 2টা কলেজ আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর একটা হচ্ছে সেনা অধ্যুষিত কলেজ। তো সেনা অধ্যুষিত কলেজগুলোতে সাধারণত খুব ট্যালেন্ট ছেলেমেয়েরা ভর্তি হয় এবং তাদের রেজাল্টও ভালো হয়। আমার ওখানে ইচ্ছা ছিল না, একেবারে ইচ্ছা ছিল না। তো আমার এই যে বেস্ট ফ্রেন্ড, ওকে ওর বাবা ঢাকা পাঠাবে। একটা জায়গায় স্কিপ করে গেছি কি প্রিয়া ভাই, সেটা হচ্ছে এখন আমার কাছে অবাক লাগে, আমি আমার বুদ্ধি হওয়ার পরে প্রথম ঢাকা এসেছি 2011-এ, আমার এসএসসি পরীক্ষার পর, এবং আমার ওই বেস্ট ফ্রেন্ডটা ছিল আমার সাথে। তো ওর বাবা আমাকে একদিন ফোন দিয়ে বললো যে অজিত তুই একটু স্কুলে আয়। তো আমি গেলাম। আমার ফ্রেন্ড তো তখন ঢাকাতে কোচিং করছে, ঢাকার কোনো কলেজে ভর্তি হবে, নামকরা কলেজে, এবং পরে ও রাজুক থেকে পাশ করেছিল। বললো যে ও তো ঢাকাতে ওকে ভর্তি করবো, তারপরে বাই চান্স বলা যায় না, যদি ঢাকাতে না হয় তুই এক কাজ কর, সেনা অধ্যুষিত যে কলেজটা আছে তুই যা একটু, আমি তোকে সব খরচ টরচ সব দিয়ে দিচ্ছি, ওর নামে একটা ফর্ম তুলে নিয়ে। তখন তো ফর্ম ফিল আপ করে আমাদের ভর্তি হতে হতো ওই টাইমটাতে। তো আমি বাসাতে এসে মাকে বললাম, মা বললো আচ্ছা ঠিক আছে, তোমার স্যার যখন তোমাকে বলেছে তুমি যাও। আর ভাইয়া তখন বাসাতে, ভাইয়া বললো যে ভাইয়া আমাকে দাদা ডাকে বা দাদু ডাকে, বললো দাদু তাহলে তুই এক কাজ কর, তোর জন্য একটা ফর্ম তুল, সমস্যা কি, যাচ্ছিসই যখন তুলে নিয়ে আয়। তো ঠিক আছে, আমি ফর্ম তুলে নিয়ে আসলাম, এবং আমার চান্স হয়ে গেল, এবং আমি মহা খুশি। কোন কলেজে ভর্তি হলেন? আমি সেনা অধ্যুষিত কলেজ, আমার এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আমি ভর্তি হয়ে গেলাম, এবং আমার লাইফটা নতুন করে শুরু হলো, একেবারে সবকিছু নতুন। আমার ওই ফ্রেন্ড তো ভর্তি হলো না, এবং গভর্নমেন্ট যে কলেজের ফর্ম তুলেছিলাম সেখানেও চান্স পেলাম। আমি আর্টস গ্রুপে আসলাম। তো আমি তো আগে থেকেই জানি যে আমার বেসটা খুব খারাপ, আমি খুব ব্যাড স্টুডেন্ট, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এবং এই ক্যান্ট পাবলিক কলেজগুলোতে কি হয়, ইউনিভার্সিটির মতো তারা ওই টিউটোরিয়াল পরীক্ষা অ্যাটেন্ডেন্স কাউন্ট করে একটা মার্ক, 100 মার্কের পরীক্ষাকে 70-তে কনভার্ট করে তারা হচ্ছে ইয়ে করে। তো ফার্স্ট যখন আমাদের ইংরেজি টিচার আসতেন, ওনারা ইংলিশে কমিউনিকেট করতেন, এবং আমি স্পিকিং ইংলিশে মোটামুটি ভালোই ছিলাম, আমিও তাদের সাথে কমিউনিকেট করতাম। তো আমার ব্যাচমেটরা মোটামুটি জানতো যে আমি খুব ভালো স্টুডেন্ট, এবং তখন থেকে আমি নিজেই একটা প্রতিজ্ঞা করলাম যে আমি আর কারোর সাথে ফ্রেন্ডলি অ্যাটিটিউড করবো না, খুব ইন্ট্রোভার্ট হয়ে থাকবো। তো একদম আমি লাইব্রেরিতে বসে পড়ছি, আমার একটা ফ্রেন্ড বলছে যে তোমার সাথে পরিচিত হতে পারি? তো আমি পরিচয় দিয়ে বললাম যে আমি না একটু এরকমই, কারোর সাথে কথা বলি না, কম কথা বলি। তো ওরা এখন আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে এটা বলে খোটা দেয় যে আমি না এরকমই কম কথা বলি, ফাটে। তো ফ্রেন্ডশিপ হলো। ফার্স্ট আমাদের যে ক্লাস টেস্ট হলো বাংলাতে, স্যার এসে বললেন 2 মানুষ ছাড়া সবাই তোমরা ফেল করেছো। কি হবে এখন? বাসায় তো ফোন দিবে, ক্যান্ট পাবলিক কলেজ। যে 2 মানুষ পাশ করেছে তার মধ্যে একজন অদ্রিক। আমি তো পুরো অবাক, আমি পাশ করেছি আর সবাই ফেল করেছে, আর একটা মেয়ে ছিল। আই ওয়াজ টু মাচ হ্যাপি। বাসায় বললাম, বাসায় সবাই খুব খুশি। এর মধ্যে একটা মেয়ের সাথে আমার আলাপ হলো বাজারের মধ্যে। ও আমার ক্লাসমেট, আমরা একই সাথে ক্লাস করতাম। সে আমাকে বললো আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? তো আমি বললাম অবশ্যই, কিন্তু এর বাইরে কিছু না, তখন বলেছিলাম। তো ও হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বুঝেছি পরে যে শি লাইকস মি। এবং আমার মনে আছে একদিন ঈদের সময় আমার বাসা থেকে আমার কলেজ ছিল 40 কিলোমিটার, এবং আমি পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করতাম। ঈদের দিন ও চলে আসছে আমাদের বাসাতে, আমাদের বাসায় ঈদ করতে, এবং পরবর্তীতে জানতে পারলাম শি ওয়াজ ম্যারিড, এবং ওর হাজব্যান্ড প্রশাসনের একজন বড় কর্মকর্তা, এবং ওর বাবাও আর্মির একজন বড় কর্মকর্তা। তো আমার দাদা ভাই এবং মা বললেন যে সাবধান, কারণ এই বয়সটা তো খুব খারাপ, যে কোনো কিছু হয়ে যেতে পারে, ওর প্রতি অ্যাডিক্টেড হো না। তো আমি বললাম যে না, ও আমার জাস্ট ফ্রেন্ড, আমি ওর প্রতি কোনো অ্যাডিকশন নাই আমার। তো গেল, এই পার্টটা গেল। এর মধ্যে আমার আর একটা বন্ধু ছিল মফস্বল, যেখান থেকে আমরা এসএসসি পাশ করে আসছি, ও সায়েন্সে পড়তে, এবং ও এই ক্যান্ট পাবলিকে এসে সায়েন্সে ভর্তি হলো। কিন্তু স্কুলটা ছিল আলাদা। আমরা যে শিক্ষকের কথা বললাম, যিনি আমাকে এসএসসিতে হেল্প করেছিলেন, ওনার কাছে আমরা একসাথে টিউশন করতাম। তখন থেকে ওর প্রতি আমার একটা টান ছিল অন্যরকম। এটা কি ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। ওকে। অন্যরকম একটা টান ছিল, কেন জানি না টান ছিল। এবং আমি ওর নাম্বার নিয়েছি, ওকে না বলে আর এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি, ওর নাম্বারটা দিত,
ওকে তখন কি ছিল, মিসড কল দিয়ে মানুষকে জ্বালাতো মানুষ। ওকে মিসড কল দিলে ও ব্যাক দিত, আমি মজা টজা করতাম, ওখানেই শেষ। পরে যখন কলেজে আসলাম, আমরা সেম কলেজে ভর্তি হচ্ছি, আমি আর্টস গ্রুপে ও সায়েন্স গ্রুপে। তো তারপর আমার ওই ফ্রেন্ডটার সাথে যখন দেখা হলো, কলেজে বেশ ভালো লাগা শুরু হলো। এর মধ্যে আমার আর একটা মেয়ে ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হলো, এবং সেটা আমাদের কলেজের বন্ধুরা সবাই জানতো যে অদ্রিকের সাথে ওর একটা রিলেশনশিপ আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপের। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপের। তো একদিন হঠাৎ করে আমার শরীরটাও বেশ খারাপ, আমি বললামই তো আগে যে আমি জার্নি করে কলেজে যেতাম, তো আমার অ্যাসিডিটির প্রবলেম বেড়েছে খুব, আমাকে বাসাতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অনেক রাত্রে ফোন আসছে, ফোন এসে আমার ওই গার্লফ্রেন্ডটা আমাকে ফোন দিয়ে বলছে, অদ্রিক আমার তো বিয়ে আজকে রাত্রে। তো আমি বললাম, তো আমি কি করবো, এভাবে বললাম, কারণ আমার মনে হয়েছে আমাকে চিট করলো। তো বললো, তোর কিছু করার নেই। তো আমি বললাম, এখন আমার কি করার আছে, আমি তো বাসায় মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, এখন আমি তোকে যে বিয়ে করবো? বলে আমি ফোনটা কেটে দিলাম। এরপরে ওটা মোটামুটি আমি আর মাথায় নেইনি, আমার ওই গার্লফ্রেন্ডও তার শ্বশুর বাড়িতে চলে গেছে, এগুলো আর মাথায় নাই। আমার এই যে এসএসসি লাইফের যে ছেলে বন্ধুটা, ওর সাথে তারপরে আমার একটা সখ্যতা তৈরি হলো। সখ্যতা বলতে আমি প্রত্যেক দিন ওকে ফোন দিতাম একটা নির্দিষ্ট টাইমে। দিস ওয়াজ আনইউজুয়াল, রাইট? আপনি কি বুঝতে পারছিলেন যে এটা একটা আনইউজুয়াল থিং, অ্যান্ড এটা আসলে প্র্যাকটিস করা উচিত না, বা এরকম কোনো কিছু মনে হচ্ছিল? না, এরকম কিছুই আমার তখন মনে হয়নি। মানে এটা ফ্রেন্ডশিপ পর্যায়েই ছিল? ফ্রেন্ডশিপ পর্যায়ে প্রথমে ছিল। ওকে, তারপর দেন ফোন দিতে দিতে একদিন আমি ফোন দেইনি, ও আমাকে ফোন দিয়েছে, কি রে কি হলো, তুই আজকে আমাকে ফোন দিলি না? তো তখন আমি বুঝলাম যে না, আমার প্রতি ওর একটা সফট কর্নার জন্ম হয়েছে, এবং ও আমাকে একটা খুব সুন্দর SMS পাঠালো। SMS এরকম ছিল যে আমরা একটা রিলেশনশিপের মধ্যে যেতে পারি কিনা। তো আমার কি যেন মনে হলো, আমি জানি না, আমি ধাম করে বললাম ওকে ঠিক আছে, এবং তার সাথে আমার একটা রিলেশনশিপ হলো। ফ্রেন্ড থেকে একটা রিলেশনশিপে আমরা চলে আসলাম, এবং সেই রিলেশনশিপটা চললো আমাদের 6 মাসের মাথায় রিলেশনশিপটা ব্রেকআপ হলো। আমার এই বন্ধু এখন সামরিক বাহিনীতে আছে বাংলাদেশে। টেস্ট পরীক্ষার রুটিন অনুযায়ী ওর পরীক্ষা আমার পরীক্ষার একদিন পরে শুরু হবে, যেহেতু গ্রুপ আলাদা। তো আমার পরীক্ষার আগের দিন রাত্রে আমি ওকে ফোন দিয়ে বলছি, এবং কলেজে আমি খুব ভালো স্টুডেন্ট তখন, কলেজের সব টিচাররা এক্সপেক্ট করে যে আর্টস ফ্যাকাল্টি থেকে A+ যাদেরকে ধরা হয় তার মধ্যে অদ্রিক একজন। এবং আমি কলেজে কালচারাল প্রোগ্রাম আমাকে ছাড়া চলে না, জমে না, এবং আমাকে সেকেন্ড ইয়ারে অবধি আমাকে প্রিন্সিপাল ডেকে বললেন যে যারা একটু আর্টিস্টিক হয় এদের কিন্তু রেজাল্ট ফল করে, তো তোমার ক্ষেত্রে যদি এটা না হয় তাহলে আমরা চাবো যে তুমি প্রোগ্রামটা হ্যান্ডেল করো। ওকে, তো আমি বললাম ওকে স্যার ঠিক আছে। তো তখন আমাদের কলেজের নিয়ম ছিল হচ্ছে বাংলা বইয়ের ভিতরে যে গল্পগুলো থাকতো ওই গল্পগুলোকে নাটকের মতো করে তৈরি করা হতো, ক্যামেরায় ধারণ করে প্রজেক্টরে দেখানো হতো, যাতে করে মাথায় বেশি থাকে বাচ্চাদের। তো রবীন্দ্রনাথের হৈমন্তী করা হলো এবং আমাকে মেন কাস্ট দেওয়া হলো। তো আমার বন্ধুরা তো মহা খুশি, আমি কলেজের সেলিব্রিটি, এবং এলাকার যে লোকাল ক্যাবেল লাইনগুলো থাকে সেই ক্যাবেল লাইনগুলোতে লোকাল কিছু প্রোগ্রাম চলে মার্কেটের বা দোকানের, তো সেখান থেকে আমার খুব ডাক আসে যে আমি ওদের মডেল হিসাবে কাজ করি। আমার মনে আছে যে ওই সমস্ত দোকানের ব্যাগেও আমার ছবি, তো আমি এলাকায় মোটামুটি একটা সেলিব্রিটি, এরকম একটা অবস্থা। আমার ওই ফ্রেন্ডও খুব আমাকে নিয়ে তার গর্ব, আমার ফ্রেন্ড সেলিব্রিটি, ও আমাকে খুব তখন আমাকে বলতো যে আমি চাই যে তুই এই লাইনেই পড়াশোনা কর, এবং আমিও বলতাম যে হ্যাঁ আমিও চাই যে ওর ডিফেন্সে যাওয়া শখ, তুইও ডিফেন্সে যা। তো এরকম গল্প টল্প। তো আমার টেস্ট পরীক্ষার আগের দিন রাত্রে হুট করে কি হচ্ছে, আমি ফোন দিচ্ছি ফোন ধরে না, ধাম করে একদিন ফোন ধরে বললো আমাদের আর রিলেশন থাকবে না। কেন থাকবে না? বললো জানি না, থাকবে না। এই কথাটা শোনার পরে আমি সেন্সলেসে পড়ে গেলাম বারান্দায়। পরের দিন আমার টেস্ট পরীক্ষা, এবং ক্যান্ট পাবলিকে টেস্ট পরীক্ষা না দিলে তাকে কোনোভাবেই ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না। প্রিয় শ্রোতা, যারা আমাকে শুনছেন তাদের সবার জন্য বলছি, আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজে। ঢাকা FM এর ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/iloveDhakaFM, এবং একই সাথে বলতে চাই আমাদের আরও একটি নতুন ইউটিউব চ্যানেল আপনি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। ছোট্ট একটা ব্রেক। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু,
morality. Something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া আছি আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানের আপনি ভিডিও কন্টেন্ট দেখতে পারেন আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এসে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm। ওকে, আমরা ফিরছি আবার অতিথির কাছে। আমাদের এই বন্ধুদের, আমার এবং ওর, আমাদের পারিবারিকও একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ওর বাসায় আমার বাসায় যদি ওর ইনভাইটেশন থাকতো, দেখা যেত যে আমি ওকে মুখে তুলে খাইয়ে দিচ্ছি, ও আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, এরকম একটা রিলেশনশিপ। তো মা ফোন চেক করে দেখলো ওর কল, ওকে ফোন দিয়ে বললো কি হয়েছে, ও কিছু বলেনি। দেন আমাকে হসপিটালাইজড করা হলো। ডক্টর বললেন যে কোনোভাবেই ওর মানে আমার সেন্স আসছে না, ওকে মিনিমাম 72 ঘন্টা হসপিটালে থাকতে হবে, ওর কোনোভাবেই পরীক্ষা দেওয়া যাবে না। এবং পরে আমি দাদা ভাইয়ের কাছে শুনেছি, মানে আমার ভাই আর কি, ভাইয়ের কাছে শুনেছি, আমার যতক্ষণ সেন্স ছিল না আমি নাকি ততক্ষণ ওর কথা বলছিলাম এবং আমার ওই দিন যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষার নোটসগুলো আওড়াচ্ছিলাম মনে মনে। সকালবেলা মা বাসায় গেছে, ভাইয়া আমার জন্য খাবার আনতে গেছে, আমার তখন সেন্স আসছে এবং আমার মনে পড়েছে আমার তো আজকে পরীক্ষা। আমার হাতে ক্যানোলা ছিল, আমি টান মেরে খুললাম, ব্লাড একদম, আমার এখনো মনে আছে ভেস্কি দিয়ে ব্লাড বের হয়ে গেল। আমি হাতটা ধরে ওই অবস্থায় 3/4 প্যান্ট পরা আর একটা টি শার্ট পরা আমি বাইরে চলে আসলাম। এসে ওইখান থেকে আমার কলেজের দূরত্ব 10 টাকা ভাড়া অটো রিক্সাতে, আমার কাছে কোনো টাকা নেই এবং আমি আধা ঘন্টা লেট করে ফেলেছি অলরেডি। আমি ভিক্ষা করেছিলাম ওই দিন, মানুষের কাছে টাকা চেয়েছিলাম যে আমি খুব সিক, আমাকে কিছু টাকা দেন। 10 টাকা একজন দিল, প্রথমবারেই দিয়েছিল। আমি টাকাটা নিয়ে সোজা কলেজে চলে গেলাম, পেনও নাই আমার কাছে। কলেজে যে প্রিন্সিপাল স্যার যেহেতু আমাকে আগে থেকে চিনে এবং আমার এই অবস্থা দেখে স্যার বলল কি হয়েছে, তুমি পরীক্ষা দাওনি? আমি বললাম স্যার আমি খুবই সিক ছিলাম, এই ঘটনা, আমি পরীক্ষা দিতে চাই। স্যার পরীক্ষা কমিটিকে বললো যে ওকে আলাদা একটা রুমে, ও যেহেতু অসুস্থ ওকে পরীক্ষা নাও, কিন্তু ওর টাইম বাড়িও না। এর মধ্যে হসপিটাল থেকে খবর হয়ে গেছে বাসায় যে আমি পালিয়েছি। তো মা বুঝতে পেরেছেন যে পালিয়ে আর কোথাও না, আমি ওখানেই যাব। মা কলেজে চলে গেছে, মা, আমি বের হয়ে দেখি মা পাশে বসা। মা বলছে পরীক্ষা যে দিলি পাশ করবি? তা আমি বললাম যে 94 পাবো, এবং আমার মনে আছে আমি 90 পেয়েছিলাম। আধা ঘন্টা পরে ঢুকে পরীক্ষা দিয়ে। ম্যাথ না, লজিক। তখন তো আমি আর্টসে পড়ি। হ্যাঁ। যাই হোক, এর মধ্যে আমি ওকে ভোলার চেষ্টা করছি, আমার বাসা থেকে বারবার বলা হচ্ছে, বাসায় তখন জেনে গেছে যে ওর সাথে আমার রিলেশন এটাও জেনে গেছে বাসায়। রিলেশন বলতে আসলে কি, এটা কি ফ্রেন্ডশিপ না, ফ্রেন্ডশিপের বাইরে যে একটা রিলেশন। তো এটা তো বাসায় একটা ধাক্কা খাওয়ার মতো ব্যাপার ছিল। হ্যাঁ, বাসায় রীতিমতো ধাক্কা খাওয়ার মতো ব্যাপার। আমার বাবা আমার সাথে ঠিকমতো কথা বলে না। আপনার বাবা একজন ফিজিশিয়ান ছিলেন, ডক্টর ছিলেন, সো ওনার তো জায়গা থেকে বিষয়টা জানার কথা যে আমার ছেলে কেন এই ধরনের অ্যাটিটিউড করছে। আসছি, ওখানে আসবো, ওখানে পরবর্তীতে আসবো। বাবা ওইভাবে জানতেন না যে, ওই রিলেশনটা জানতেন না। বাবা ভাবতেন যে ফ্রেন্ড ঝামেলা হয়েছে, এটা নিয়ে ও কেন এরকম করছে, ও বোধহয় হাইপার হাইড্রোসিসের রোগী, ওর বোধহয় হাইপার টেনশন আছে, যেহেতু আমাদের ফ্যামিলি ব্লাড প্রেশার আছে। তো মা জানেন এবং দাদা ভাই জানেন। আমি একদিন কাঁদতে কাঁদতে মাকে বললাম যে মা আমি পরীক্ষা দিব না, টেস্ট পরীক্ষা মিডিলে চলে আসছে, আর 2টা হলে আমার শেষ। কেন? আমি বললাম যে মা আমি খুব ভুলতে পারছি না, আমি বই খুললেই ওর কথা মনে হয়। তো মা আমাকে বললেন ঠিক আছে তোমার পরীক্ষা কবে? আমি বললাম পরশুদিন। মা বলে রিল্যাক্স, কোনো সমস্যা নেই, তুমি রেস্ট করো। আমি রেস্ট করলাম। আমার মনে আছে মা কাপড় টাপড় কেচে আমাকে দুপুরে খাইয়ে আমাকে নিয়ে পার্কে গেলেন বেড়াতে, যাতে আমি ভুলে যাই বিষয়টা। এবং ফিরে এসে আমি নিজেই বললাম আমাকে পরীক্ষা দিতে হবে এবং আমি আমাকে প্রুফ করব। আমি বিএনসিসির ক্যাডেট ছিলাম। এর মধ্যে থেকে এয়ারফোর্স থেকে ডাক আসলো যে যারা বিএনসিসির ক্যাডেট তাদেরকে ডাকা হয়েছে। তো আমি গেলাম। দেন আমি জানতাম না যে আমার ফিজিক্যাল একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার হার্টে একটা প্রবলেম ছিল। স্ক্রিন আউট হয়ে গেলাম। ওকেও, আমার ওই ফ্রেন্ডটাকেও, যার সাথে আমার রিলেশনশিপে ঝামেলা হলো, ওকেও ডেকেছিল। ও গেল এবং আমার মনে আছে আমার ওই ফ্রেন্ডটাকে আমি আমার সাইকেলের পেছনে করে নিয়ে পুরো শহর ঘুরে বেরিয়েছি। এবং ওই ফ্রেন্ডটা সেই দিন তার আর এক বন্ধু যে আমার থেকে আরো হাই ক্লাস বিলং করে, তার গাড়িতে উঠে আমার মুখের উপরে গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল। হোয়াট এভার, আমি তাকে সম্পূর্ণ ভুলে গেলাম। বিএম এর
থেকে যখন ও বের হয়ে কমিশনের জন্য ট্রেনিংয়ে যাওয়া মানে গ্রিন কার্ড পেলো আর কি বিএমএ থেকে, সেদিন রাতে আমাকে হঠাৎ ফোন দিল। তখন আমাদের রেজাল্ট হয়নি যে আমি গ্রিন কার্ড পেয়েছি। তো আমি বললাম কংগ্রেচুলেশন, বলে আমি খুব কাঁদলাম, আমার খুবই কষ্ট লাগলো, অনেকদিন যোগাযোগ ছিল না তো। দেন তারপর ও এখানে চলে আসলো, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করলাম, আমাদের বোর্ড থেকে আমি স্ট্যান্ড করলাম, বাবা মা খুব খুশি হলো। কতর ব্যাচ আপনি? আমি হচ্ছে 2013-তে পাশ করেছি। ভেরি গুড। হ্যাঁ, দেন আমাকে টিচাররা সবাই চাচ্ছে যে আমি আর্টসের স্টুডেন্ট, আইদার ইন্টারন্যাশনাল রিলেশন অর এলএলবি আমি পড়বো, আমার ফ্যামিলিও চাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে? এনি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হলে খুবই ভালো হয়। আমি এখনো ঢাকার একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতেই আছি, কিন্তু কালচারাল একটা সাবজেক্টে আছি। আমার ভেতরে যেহেতু কালচার আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার স্কোর এসেছিল 90 আপ, বাট ইংলিশে ফেল এসেছিল। ও, যার এইটা কারণে একটা ট্রাজিক ব্যাপার। ঢাকা কারণে আমি ইউনিভার্সিটি ঢাকা বেশ কয়েকবার এরকম ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটে। চান্স পাইনি, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আফসোস কাজ করে না। তো ইউনিভার্সিটির হলগুলোতে কি হয় আপনি বোধহয় জানবেন, ইউনিভার্সিটির হলগুলোতে ফার্স্টে একটু র্যাগিং চলে, বড় ভাইয়েরা একটু বকা দেয়, তারপরে আবার ভালোবাসে, এবং গণরুমে থাকতে হয়। ফার্স্ট ইয়ার সবাই একটা রুমে থাকে। তো আমি বড় ভাইদের বকাও যেমন পেয়েছি, ভালোবাসাও পেয়েছি। তো এরকম আমরা ইউনিভার্সিটিতে যেদিন ফার্স্ট হলে থাকলাম, ওই দিন খুব র্যাগিং ট্যাগিং হলো, আমি খুব কান্নাকাটি করলাম, এবং ভাইয়ারা বুঝে গেল যে এই ছেলেটা খুব মাম্মাস বয় টাইপের, একে বকা দেওয়া যাবে না। তো তারা আমাকে বকা দিত না, এবং তারা যখন এরকম এই অ্যাডাল্ট কথাবার্তা বলতো, আমাকে বের করে দিত, বলতো যা তুই এখন বাইরে থেকে ঘুরে আই, তোকে ফোন দেওয়া হবে, তুই তারপরে আসবি। এবং আমি শুয়ে আছি গণরুমের মধ্যে, ভাইয়ারা সবাই আমার ফ্রেন্ডদেরকে দাঁড় করিয়ে রেখে বকা টকা দিচ্ছে, আর আমি ফ্যানের দিকে তাকে কাঁদছি। ভাইয়া একবার একটা ভাইয়া কানে কানে বলছে আমরা অনেক খারাপ না রে, তো আমি বলছি না ভাইয়া ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। এর মধ্যে আমার একটা জায়গা মিস হয়ে গেছে, আমার হার্টে প্রবলেম ছিল ছোটবেলা থেকে, আমার হার্টে একটা মেশিন লাগানো ছিল, মেশিনটা খুলতে হবে। তো আমি লিভ নিয়ে চলে আসলাম, আমাকে আবার চেন্নাই যেতে হলো। চেন্নাই যে মেশিন খুলে আসার পরে আমি অনেক জায়গায় স্কিপ করে যাচ্ছি সময়ের জন্য। তো মা আমাকে নিয়ে আসলেন ইউনিভার্সিটিতে। আবার মা ইউনিভার্সিটিতে নিয়ে এসে আমার ফ্রেন্ড যারা ছিল তাদেরকে, মা তো ভেতরে ঢুকতে পারে না বয়েজ হোস্টেলের, গেস্ট রুমে ডাকে বললেন যে ও তো এরকম সিক, আর ওকে রাত্রে স্লিপিং পিল দেওয়া হয়, ডক্টর প্রেসক্রিপ্ট, ওকে একটু দেখো, ও যেন কোনো প্রবলেম না হয়। তো আমার মনে আছে আমার এই ফ্রেন্ডটার কথাটা বলা ইম্পর্টেন্ট, এর কথাটা আমি বলবো। ওর সাথে আমার সেকেন্ড রিলেশনশিপটা হয়েছিল, আমি রিলেশনশিপ শব্দটাই ব্যবহার করবো। আমি প্রত্যেকদিন গণরুমের বাইরে নিজেকে আবিষ্কার করতাম, মানে আমি স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়তাম যাতে আমার ডিস্টার্ব না হয়। আমাকে কোলে করে নিয়ে পাশের ডাইনিং রুম, যেটা হলের ডাইনিং রুমে নিয়ে সুন্দর করে শুয়ে রাখতো, এবং পরের দিন দেখতাম যে ও আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি জাস্ট ফ্রেন্ড হিসাবেই নিয়েছিলাম তখনও অবধি। একদিন সকালবেলা আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে সে আমাকে খুব আনইউজুয়াল পার্টে টাচ করেছে, এবং আমার খুব বোর লাগলো, কারণ তখন অবধি আমি সিগারেটও খাই না। ইভেন যে রিক্সাওয়ালা মামাটা সিগারেট খাই, তার রিক্সাও আমি উঠি না। তো আমার খুব, এবং ও তখন ও বিভিন্ন ধরনের নেশা টেশা করে, বিভিন্ন ধরনের নেশা বলতে সিগারেট খাই, ইউনিভার্সিটি হলেই হচ্ছে এসব। হ্যাঁ, ইউনিভার্সিটি হলেই হচ্ছে। সিগারেট খাই, যেহেতু সিনিয়রদের সামনে খাওয়া যায় না, গোপনে খাই। তো আমার কাছে খুব বাজে লেগেছে বিষয়টা। তো আমি ওকে বললাম যে এই ছাড়, এটা কি করছিস তুই? তো ও একটু রুষ্ট হয়ে চলে গেল। ওই দিনও আমাকে ফোন দিয়ে 7:30টার দিকে ডেকে বললো একটু ছাদে আসবি অদ্রিক। আমি ছাদে গেলাম, তো ও একদম আমার পার কাছে বসে আমাকে বললো আমার সাথে প্রেম করবি। আমার তো মাথায় আগের রিলেশনশিপটা আছে, যে এই রিলেশনের কি পরিণতি হতে পারে। তো আমি ওকে বললাম তুই কি পাগল হয়েছিস? তুই তো একটা ছেলে, আমিও তো একটা ছেলে, তোর তো গার্লফ্রেন্ড আছে। তো বললো না নাই। আমি বললাম আমার তো আছে। বলে না থাকবে না, কেন থাকবে? আমি বললাম পাগলামি করিস না, নিচে নাম, আমি চলে যাচ্ছি বলে আমি সোজা নিচে নেমে চলে আসলাম। রাত 2টা বাজে, ওই ছেলে নিচে মানে হলের রুমে নাই। তখন আমার মাথায় একটা টেনশন কাজ করছে যে ও যদি কিছু করে। তো আমি উপরে গেলাম, উপরে যেয়ে দেখি ঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, এবং ও ছাদে ওইভাবে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলেছিস সেটা আমরা না হয় পরে ভেবে দেখবো, তুই এখন রুমে চল। যেহেতু একটা সফট কর্নার ছিল, ও আমাকে কেয়ার করতো, আমার একটা সফট কর্নার ছিল ওর প্রতি। দেন ওর সাথে আমার একটা রিলেশনশিপ তৈরি হয়, এবং ছেলেটা অ্যাডিকশনের এমন একটা পর্যায়ে চলে যায়, কিবরিয়া ভাইয়া, আমার মনে আছে ও একদিন 3:30টার সময় রুমে আসছে, রুমে এসে আমাকে বলছে অদ্রিক আমার ক্ষুধা লেগেছে। তো
তো আমি ওকে আমাদের ইউনিভার্সিটিতে অনেক রাত পর্যন্ত একটা জায়গা আছে, ওখানে বেশ আপনি গরম সিঙ্গারা পরোটা এগুলো খেতে পারবেন। ওকে আমি কোনো রকমে হাত ধরে ধরে হোটেলে নিয়ে গেছি। ও যে খাবে নিজের মুখটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। ও স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিল এবং বিবিএ ফ্যাকাল্টিতে পড়তো, এবং সে হিরোইন অ্যাডিক্টেড হয়ে গেল। শেষ অবধি আমার মনে আছে আমার কাছ থেকে সে টাকা ধার নিল, সে সেমিস্টার ফাইনালের ফি জমা দিবে, এদিকে আমারও ইয়ার ফাইনালের ফি জমা দিতে হবে। আমি তারপরেও ওকে টাকাটা দিলাম। তখনও পর্যন্ত আমি মিডিয়াতে নাই, আমি কোনো প্রফেশনে নাই, আমার বাসার টাকা দিয়েই চলতে হয়। তারপরেও আমি ওকে দিলাম, এবং আমার সামনে সে ডিলারকে ফোন দিল এবং এই বাজে মাদকটা নিয়ে আসলো এবং আমার সামনেই খেলো। সেই দিন আমি নিজেকে বললাম, এবং প্র্যাকটিক্যালি বলার জন্য না, আমি সেই দিন ওয়াশরুমে যে হলের ওয়াশরুমে যে আয়নার সামনে তাকে নিজেকে বললাম যে যে ধ্বংস হতে চাই তাকে ফেরানোর চেষ্টা একবার করা উচিত, দুবার করা উচিত, তিনবারের বার সুযোগ দেওয়া উচিত না। এবং আমি তখন বুঝে গেছি যে ও যে রিলেশনশিপের কথা আমাকে বলেছিল তখন ও অ্যাডিক্টেড ছিল, সেই অবস্থায় বলেছিল, কারণ এটাকে ও রিলেশনশিপ হিসাবে নেয় নাই। যাই হোক, আল্লাহ ওর ভালো করুক, ও এখনো আছে, আমার বন্ধু হিসাবে আছে, এবং ও এই লাইফটা থেকে বের হয়ে আসতে পেরেছে, অ্যাডিক্টেড লাইফ থেকে। কিন্তু ওর লাইফে সবচেয়ে ট্র্যাজিক ঘটনা যেটা, সে এত ভালো ছাত্র হয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েও স্টুডেন্টশিপটা হারিয়েছে। ওকে ওকে, এটা গেল থার্ড পার্ট আমার লাইফের। তারপরে আমার জীবনে একটা অনেক বড় পরিবর্তন আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, আমি সরাসরি বলবো না, একটা রেভুলেশন আসে। সেই রেভুলেশনের একজন মানুষের মধ্যে, মানুষগুলোর মধ্যে একজন আমি, এবং সেই স্টেজ পারফরমেন্সের 65টা শোয়ের পারফর্মার আমি, এবং আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ওয়ার্ল্ডে। বাংলাদেশ শিল্পকলা করতেন একাডেমি আপনি থেকে। ওখানে নাচতেন? না, তাহলে I was a puppeteer and voice artist. ওকে ওকে, Still now I am. তো আমার সুযোগ আসলো, আমি প্রথমবারের মতো দেশের বাইরে গেলাম, গভর্নমেন্ট থেকে আমাদের টিমকে পাঠানো হলো। তো এটা আমার লাইফের অনেক বড় একটা মোড় ঘুরিয়ে দিল এবং একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসলো আমার লাইফে, অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং তখন আমি ওটা নিয়েই বিজি, আমি ক্যারিয়ারের দিকে যাচ্ছি, ক্যারিয়ারের দিকে আগানো শুরু করছি। তখন আমি ফোর্থ ইয়ারে মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছি টাইমের জন্য, এর মধ্যে অনেক কিছু ঘটেছে। ইউনিভার্সিটিতেও আমার 2টা মেয়ের সাথে রিলেশনশিপ হয়েছে, তার মধ্যে একটা মেয়ে আমার সাথে থাকেনি, কারণ আমি তার সাথে রিলেশনশিপে যাই নাই, এই কারণেই সে আমার সাথে থাকেনি। আর একটা মেয়ে আমার সাথে রিলেশনশিপ করেছে, পরবর্তীতে আমি জানতে পেরেছি সে ম্যারিড, এবং সে শুধু আমার সাথে না, ইউনিভার্সিটির অনেক ছেলের সাথেই সে রিলেশনশিপে আছে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নেবার আগে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি অনুষ্ঠানে। তবে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল যেটা ইতিমধ্যেই চলে এসছে, এবং আপনারা চাইলে ওখানে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পারেন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilove
দেন আমি আমি ইউনিভার্সিটি 4th ইয়ারে, তখন হচ্ছে আমার 4th ইয়ার ফাইনাল চলছে। ফার্স্ট ইয়ারের একটা ছেলে ফাইন আর্টসে পড়ে। আমরা বাংলাদেশে যারা হচ্ছে ভাইয়া অ্যাপ্লাইড আর্টসে পড়ে, আমাদের মূল্যায়নটাও একটু কম থাকে, এবং যেটা হয় অনেক কস্টলি এই পড়াশোনাগুলো, অনেক কস্টলি। বেশ হাই ফ্যামিলি বিলংস না করলে এগুলা আসলে ওইভাবে পেরে ওঠা যায় না আসলে। তো ওর ফ্যামিলিটা একটু লোয়ার ক্লাস ছিল। আই এম সরি টু সে, এখানে ক্লাসিফিকেশন করা ঠিক না, মানে ও ওই ফ্যামিলি বিলংস করতো না। তো ওখান থেকে একদিন ও আমার রুমে আসছে। আমার রুমমেট যারা, তারা হচ্ছে ডিপার্টমেন্টের সিনিয়র, বাট আমার অনেক জুনিয়র। তো যেটা হয়, ওরা আমার রুমমেটরা বলছে যে ভাইয়ের সাথে পরিচয় হোক, ভাইয়া কিন্তু অনেক সিনিয়র। তো আমাকে সালাম দিয়ে পরিচিত হতে গেছে। আমি আবার একটু বড় ভাইগিরি করে বলেছি, ওর নাম বলার পরে তো আমি কি করব। তো ছেলেটা ভ্যাক করে কেঁদে ফেলেছে। তো তখন আমার কথা মনে হয়েছে, মানে ওই বয়সে আমি যেমন ছিলাম, সেখান থেকে ওর প্রতি আমার একটা সফট কর্নার জন্মেছে। তারপরেও আমার সাথে ঘুরতো, থাকতো। আমার মনে আছে ও সদরঘাট আসবে, আমাকে বলছে যে ভাইয়া আমি তো ঢাকার কিছু চিনি না, আমাকে একটু সদরঘাট পর্যন্ত দিয়ে আসবেন। আমি সদরঘাট পর্যন্ত দিয়ে আসলাম। পরে বলছে আমার কাছে না টাকা নাই। তো আমি ওকে লঞ্চের ভাড়াও দিলাম, খাবারও কিনে দিলাম যে ও লঞ্চে করে যাবে। তারপরে একটা রিলেশনশিপ হয়ে গেল ওর সাথে আমার। কিন্তু আমি বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না, এবং আমাকে অনেকেই বলছে এই রিলেশনশিপটা ভালো না, এবং আপনি যার সাথে রিলেশনশিপ করছেন, বা তুই যার সাথে রিলেশনশিপ করছিস, সে কিন্তু প্রফেশনাল। আই এম সরি টু সে, প্রফেশনাল শব্দটা আমি এখানে ব্যবহার করছি কারণ আমার মেসেজে প্রফেশনালিজমটা আসবে, এই বিষয়ের প্রফেশনাল যারা, তাদের কথাটা আসবে। কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি তাকে পাগলের মতো ভালোবেসেছি, তার পিছনে ঘুরেছি, যা না তাই করেছি। এবং আমার মনে আছে আমার অনার্সের থিসিস যখন জমা দেওয়া হবে, তখন আমার থেকে এত জুনিয়র একটা মানুষ, তাকে আমি তার 2 পা জড়িয়ে ধরে বলেছিলাম প্লিজ কাম ব্যাক, আদারওয়াইজ আমার অনার্সই পাশ করা হবে না, এবং আমি সুইসাইড অ্যাটেম্প্ট করবো, এবং করেছিলামও। সে এগুলা মাথায় নেয় নাই, সে তার মতো চলেছে। ঠিক আছে, আমি আবারও ভুলে গেলাম, আমি আবারও কাজে বিজি হয়ে গেলাম, থিসিসের কাজে বিজি হয়ে গেলাম, যে নিজেকে আচ্ছা এগুলো তো আমার লাইফে অনেকই ঘটেছে, তো ইউজুয়ালি এগুলো হইতেই পারে, ডান, ভুলে গেছি। দেন অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেল, বাসায় গেলাম, এবং আমার সৌভাগ্য, আমার অনার্স ফাইনাল পরীক্ষার 2.5 মাসের মাথায় আমি এখন যে কর্মস্থলে আছি সেখানে আমার কাজ করার সুযোগ হলো। এবং ওনারা সার্কুলার দিলেন। সার্কুলারে সাথে যে বিষয়টা ছিল যে একটা রিটেন পরীক্ষা হবে, দেন হচ্ছে রিটেনে যারা পাশ করবে তাদেরকে দিয়ে একটা ওয়ার্কশপ করানো হবে। ওয়ার্কশপে আমার সাথে পরিচয় হলো ঢাকার খুব রিনাউন্ড আর একটা ইউনিভার্সিটির আর একটা গ্রুপের সাথে। সেখানে একটা ছেলে খুব ভালো আঁকে। আমি প্রথমে বলেছিলাম কিবরিয়া ভাইয়া যে আমার সুন্দরের প্রতি একটা আকৃষ্টতা আছে ছোটবেলা থেকে, এবং সে দেখতেও অসাধারণ সুন্দর, এবং সে লেফটি। তার এই বিষয়গুলো আমাকে খুব টেনেছে, কিন্তু কথাবার্তা হতো না কারোর সাথে। 3টা ইউনিভার্সিটির মানুষজন যেতাম, আমরা ওই 3টা কোরাম হয়ে থাকতাম, কেউ কারোর সাথে কথা বলতাম না। তো একদিন আমি নিজে থেকেই তাদের সাথে আলাপ করে বললাম যে আমার ইউনিভার্সিটিতে একদিন এসো, ফর্মালিটিস জাস্ট, ফোন নাম্বার বিনিময় হলো। তো ওরা আসলো। আমি যে বিল্ডিংটাতে থাকি সেটা 5তলা ছাদে বসে আমরা আড্ডা দিচ্ছি, এবং ওই ছেলেটার মুখের উপরে একদম পুরো চাঁদটা পড়েছে। তো তখন আমি জানি না কেন জানি আমার ভেতরে একটা কিছু জন্মেছে, এবং আমি তখন জানি ওই ছেলেটার বলেছে যে তার একটা রিলেশনশিপ আছে একটা মেয়ের সাথে, হোয়াট এভার। তো আমি তখন ওকে প্রপোজ করি নাই, অ্যাজ এ ফ্রেন্ড আমরা কথা বলছি, আমাদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু কথাগুলো খুব কাব্যিক হচ্ছে। আমি ওকে লিখছি দূর হতে আমি তোকে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, ও এই টাইপের রিপ্লাই দিচ্ছে। এরকম করতে 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 অ্যাট এ টাইম আমিও বললাম, ও বললো যে ঠিক আছে আমরা একটা রিলেশনশিপে আসতে পারি, এবং আমরা ফার্স্ট মিট করলাম মৎস্য ভবন এলাকায়। আমি ক্লু দিচ্ছি, এক্স্যাক্ট জায়গাটা বলছি না। এবং আমাদের রিলেশনশিপ শুরু হলো। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, আমরা একসাথে শপিং করলাম, এবং আমরা সিদ্ধান্ত নিলাম আমি তখন হল ছেড়ে দিব, এবং আমরা একসাথে থাকবো, ও আর আমি একসাথে থাকবো, এই সিদ্ধান্ত নিলাম। একসাথে থাকলামও কিছুদিন। তারপরে হঠাৎ একদিন কি হলো, এটা আমি এখন বুঝি, ও যে ফ্যামিলি বিলংস করে, এবং ওর যে সোসাইটি এবং ওর যে কালচার, ও ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে অনেক সেন্সিটিভ। আমি আর ও আমার সাথে প্রত্যেক বৃহস্পতিবার যেত।
এবং শুক্রবার আমরা একসাথে থাকতাম, শনিবার আসতো, আমি ওকে নামিয়ে দিতাম। একদিন গাড়ির ভেতরে আমি বডি স্প্রে ইউজ করছি, ওকে দিতে গেছি, তো বলছে যে না, তার আগে বলেনি, ওই দিন আমি খুব সিক এবং আমি স্মোক করি, আমি একটা সিগারেট ধরিয়েছি, ও আমাকে বলেছে ধরাবে না, তারপরে আমি ধরিয়েছি। এটা ওর খুব ইগোতে লেগেছে, আমি বুঝতে পারছি ওর মন টন খারাপ। পরে বাসের মধ্যে ও বসে আছে, আমি নিজে স্প্রে করে ওকে তখন কোভিড আসেনি বাংলাদেশে, ওকে দিতে গেছে, ও নেয়নি। তা আমি বললাম তা নিবা কেন, তুমি তো বড় লোক, তুমি তো লন্ডনের পারফিউম ইউজ করবা। তো ও আমাকে বললো না অদ্রিক, আমার ভালো লাগছে না। তো আমি মজা করে বললাম শাট আপ। এই শাট আপ কথাটা ওর খুবই লেগেছে। তারপর থেকেও আমার সাথে খুব একটা নর্মাল রিলেশনশিপে চলে গেল। এবং এই মানুষটাকে আমার লাইফে যাদের অবদান আছে, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিখ্যাত, আমার কাজের সূত্রে যাদের সাথে পরিচয়, সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং তারাও জানেন যে তার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো মার্চের 8 তারিখে বাংলাদেশে ফার্স্ট কোভিড আসে এবং মার্চের 9 তারিখ থেকে আমি বেশ অসুস্থ। আমার ছোটবেলা থেকে নিউমোনিয়া আছে, হার্টের প্রবলেম আছে, খুবই সিক আমি ওই টাইমে। তখনও আমি জানি না যে অফিসিয়ালি আমাদের রিলেশনশিপটা নাই, খুবই বাজে অবস্থা। আমার বর্তমান কর্মস্থল থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে এবং বাসার থেকে আমি বলছি যে আমি আর পাচ্ছি না, আমার দাদাভাই আমাকে নিতে চলে আসছে ইউনিভার্সিটিতে। কিন্তু এর কোনো মানে যার সাথে আমার রিলেশন, ওর কোনো নড়চড় নেই, ও কোনো পাত্তাই দেয় না। ইভেন আমাকে এটা বলেছে তুমি যদি মরে যাও তাহলে আমার কি, মরতেই পারো, এরকম একটা ব্যাপার। তো আমার খারাপ লাগছে যে আমি তো ওকে ভালোবাসি, আমাদের তো কিছুই হয়নি, আমরা একসাথে ছিলাম, আমরা বাসা নিয়েছি, এরকম কেন করছে, হোয়াট এভার। তো পরে একদিন সে আমাকে বলল, আমিও বললাম, পরে বুঝলাম যে আমাদের রিলেশনশিপটা নাই, রিলেশনশিপটা থাকা সম্ভব না, যেহেতু সে আমার প্রতি কেয়ারলেস। এবং এবার রোজার মধ্যে আমি আমার ফ্যামিলিতে ব্যাপারটা শেয়ার করলাম, আমার মাকে বললাম যে মা, আমি তো বড় হয়েছি এবং যেহেতু আমাদের কোনো বোন নাই, আমাকে ওইভাবেই বড় করেছো, একটা ভালো ফ্রেন্ডের দরকার, আমি তোমার সাথে কিছু ব্যাপার শেয়ার করতে চাই। মা বললো হোয়াট ইজ দিস। তো আমি বললাম যে দেখো আমার এই সমস্যাগুলো আছে এবং আমি মিস্টেক করে গেছি। সেটা হচ্ছে এর আগে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাইকোলজিতে গিয়েছিলাম এই প্রবলেমটা সলভ করার জন্য, নিজে থেকে গিয়েছিলাম। তো তারা আমাকে যে টেস্টগুলো দিয়েছিল, টেস্টগুলো আমি করিয়েছিলাম, টেস্টগুলোতে সবকিছুই পজিটিভ আসছে, হরমোনাল টেস্ট ম্যাক্সিমাম। দেন ডক্টর আমাকে বলেছিল হরমোনাইজ যদি আপনাকে করা হয়, এই প্রসেসটা অনেক লং এবং আপনার শরীরের জন্য অনেক ক্ষতি হবে, আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা জানি না। এবং এখনকার সাইকিয়াট্রিস্ট যে ল আছে টোটাল ওয়ার্ল্ডের, সেখান থেকে কিন্তু একটা মানুষকে তার ফিজিক্যালিটি এবং মেন্টালিটি যখন ম্যাচ করে না, তার তখনই তো প্রবলেমগুলো হয়। তাকে যদি আমি কনভার্ট করতে যাই তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি ভবিষ্যতে আমার বিরুদ্ধে মামলাও হতে পারে, ভায়োলেশন। হ্যাঁ, কারণ আপনি যেমন, আপনাকে সৃষ্টিকর্তা সেভাবেই তৈরি করেছে, আপনি কিভাবে থাকতে চান সেটা আপনার ব্যাপার। পরে আমি জেনে দেখলাম আমার যে টেস্টগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে আমার পৌরুষত্বের টেস্ট। আমি তো জানি সেগুলো ঠিকই আছে, শুধু আমার চাওয়াটা আলাদা। আমার একটা মেয়ে বান্ধবী আছে, ও আমাকে মানে পাগলের মতো ভালোবাসে এবং সে আমাকে বলে অদ্রিক জানিস আমার বাবা এবং ভাইয়ের পরে আমার সব থেকে সেফ মনে হয় তোর কাছে থাকলে। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমার অনেক রাত পর্যন্ত আমরা একসাথে আড্ডা দিই, ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। আমার মেসেজটা হচ্ছে এইখানে আমি বলবো প্রত্যেকটা মানুষের তার চাওয়াটাকে রেসপেক্ট করা উচিত এবং অ্যাবিউজড না হয়ে সচেতনভাবে তার পরিবারের সাথে সবকিছু শেয়ার করা উচিত। আপনি আপনার মার সাথে বিষয়টা যখন শেয়ার করলেন তখন ফ্যামিলি থেকে রেসপন্স কি ছিল? আমার মা আমাকে বললেন আমি তোমার বাবার সাথে কথা বলবো এবং এখন যেহেতু কোভিড পরিস্থিতি, এটার পরবর্তীতে আমি নিজে তোমার সাথে ঢাকা যাব এবং আমি তোমার ট্রাই করবো, এটার যদি কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে ট্রিটমেন্ট করবো আমি তোমার। এবং আমি ঢাকা আসার পরে আমার লাস্ট যে রিলেশনশিপটা হয়েছিল, যার কথা নাম বলছি না, আমাকে কিছুদিন আগেও দেখা হয়েছে আমার সাথে, আমাকে টেক্সট করে বলেছে আমি কি তোমার সাথে দেখা করতে পারি। আমি বলেছি হোয়াই নট, শিওর দেখা করতে পারো। দেখা হয়েছে, আমরা একসাথে কফি খেয়েছি এবং সে আমাকে একটা চিঠি লিখেছে। চিঠিতে সে আমাকে বলেছে যে এটাই তোমার কাছে আমার প্রথম চিঠি, চাইলে আমাকে চিঠি লিখতে পারো। এবং আমি এখনো তাকে ভালোবাসি, আমি এখানে দাঁড়িয়েই বলছি, এখানে নিজের মুখোমুখি বলছি, কনফিডেন্টলি বলছি, আমি এখনো তাকে ভালোবাসি, তাকে রেসপেক্ট করি এবং আমি ভালো থাকার চেষ্টা করি।
প্রিয় শ্রোতা, যারা আমাকে শুনছেন তাদের সবার জন্য বলছি, আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে। ঢাকা এফএম এর ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/iloveDhakaFM। এবং একই সাথে বলতে চাই, আমাদের আরও একটি নতুন ইউটিউব চ্যানেল আপনি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। ছোট্ট একটা ব্রেক। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি জীবন গল্প অনুষ্ঠানে। আমি RJ Kibriya আছি আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানের আপনি ভিডিও কন্টেন্ট দেখতে পারেন আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এসে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। ওকে, আমরা ফিরছি আবার অতিথির কাছে। আপনার বাবা যখন জানলো তখন আপনি বলছিলেন যে বাবার বিষয়টা পরে আসবে। বাবাকে শুনতে হয়েছে এটা অনেক পরে, তখন আমি বাড়িতে ছিলাম না। একজন বাবাকে বলেছিল, আপনার ছেলেরও তো একটা ছেলের সাথে রিলেশন ছিল। বাবা এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলেনি, কিন্তু তারপরে বাবার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। বাবা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, কিন্তু ওই যে ক্লাস 7-এ আমি একটা অপরাধ করে ফেলেছিলাম, সেই যে মস্তিষ্কে আমারও গেঁথে গিয়েছিল, সেটা বোধহয় বাবাও এখন ভুলতে পারেনি। এবং আমি আরেকটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি খুলনা ইউনিভার্সিটিতে IBA-তে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি পড়ি নাই। না পড়ে আমি এখন যেখানে আছি সেখানে কন্টিনিউ করেছি। এটা আমার বাবার একটা অনেক বড় আক্ষেপ ছিল। মানে উনি চেয়েছিলেন যে আমাকে অন্য জায়গায় পড়াতে বা অন্যভাবে আমার ক্যারিয়ারটা যাক। কিন্তু এখন আমি যেখানে আছি আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি, কিন্তু আমি আমার লাস্ট রিলেশনশিপটাকে ভুলতে চাই না, তাকে নিয়েই চলতে চাই। এবং কিবরিয়া ভাই, এটা যাবে কিনা, আপনারা এডিট করবেন কিনা আমি জানি না, আমি এখন যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে একা থাকার। কারণ একটা মানুষ একটা লাইফে কতবার পেইন নিতে পারে। আমি ঈশ্বরের মুখোমুখি হয়েছি, আমি সুইসাইড করতে গিয়েছি। এখন আমার কাছে মনে হয় একা তো থাকাই যায়। একা কি থাকা যায় না? একা থাকাই যায় আমার লাইফে। আপনার এই জীবনটা একটা আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে একটা অস্বাভাবিক জীবন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে ধর্মীয় দিক থেকে যদি আমি বলি, এটা সম্পূর্ণই প্রোহিবিটেড। আপনি যদি একজন ধর্মীয় মানুষ হয়েও থাকেন, সেটা ধর্ম একটা কথা বলে, রাষ্ট্রের অধিকার দেয়, আপনি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করবেন কি করবেন না সেটা আপনার নিজের ব্যাপার। কিন্তু রাষ্ট্র ধর্মের জায়গা থেকেও যদি বলি, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের লিগেল জায়গা থেকেও এটার একটা ভয়ঙ্কর রকমভাবে এটা একটা ক্রাইম। এটা পারমিটেড না, বিকজ উই আর নট ওয়েস্টার্ন কান্ট্রি, নাম্বার 1। কিন্তু যদি আপনার এই গল্পটা, আমি কয়েকটা বিষয় আমি মনোযোগ দিয়ে শুনেছি, আমি কোনো ইন্টারাপ্ট করিনি, যদি আপনার এই গল্পের অনেক বড় মেসেজ আছে, যদি এরকম হয়ে থাকে, আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, বাট অ্যাজ এ লিসনার হিসেবে বলেন, মানুষের জীবন গল্প শোনার জায়গাটা থেকে বলেন, সেখান থেকে যদি আমি কিছু পারসেপশন আপনার এই গল্প শুনে গ্রো করতে পারি, এবং হুইচ ইজ যদি রাইট হয়ে থাকে, তাহলে অনেকেই অনেক বড় একটা মেসেজ পাবেন। সেটা হলো যে আপনার সাথে শৈশবে যে আচরণগুলো হয়েছে বা যে কমিউনিটিতে আপনি বিলং করেছেন, সামহাও আমি যেটা বলি যে বাচ্চাদেরকে শরীরের সীমানা বোঝানো, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, এই বিষয়গুলো বোঝানো, এবং কোন বয়সে কোন আচরণটা করা যাবে কোন আচরণটা করা যাবে না, এটা পারফেক্টলি বোঝানো, যেটা আপনি খুব সুন্দর করে শুরু করেছিলেন সিগমুন্ড ফ্রয়েডের কথা বলে, শিষ্ণকাল বা কিছু একটা বলেছিলেন, আমাকে খুব ভালো লেগেছে, চমৎকারভাবে শুনছিলাম আমি। তো এই বিষয়গুলা সম্যক একটা ধারণা দেয়া যে একটা ছেলের মধ্যে যে পুরুষত্ব গ্রো করার যে স্টেজগুলা, সেগুলো যাতে ডিরেইলড না হয়, কোনোভাবে মিসইউজ না হয়, অন্য কোনোভাবে যাতে কারো দ্বারা অ্যাবিউজ না হয়, এতে করে যে তার পুরো মনোজাগতিক পরিবর্তন আসতে পারে, তার চাওয়ার জায়গাটা যে পরিবর্তিত হয়ে যেতে পারে, ভয়ঙ্কর রকম একটা রিস্কে পড়ে যেতে পারে, সেরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে আপনার জীবনে। আমি আবারও বলছি, আমি নট আ সাইকিয়াট্রিস্ট, বাট ঘটার সম্ভাবনা থাকে, আর যেহেতু আপনার স্টোরির প্যারাডাইমটা এরকমই। তো এরকম হয়ে থাকলে সেটা নিঃসন্দেহে আপনাকে যে লাইফটা দিয়েছে,
আমাদের বর্তমান সমাজে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কার্স লাইফ। এটা আমার ইভালুয়েশন। Obviously, কজ আপনি আপনার মনের জায়গা থেকে যেভাবে মানুষকে চাচ্ছেন, যেভাবে আপনি চিন্তা করছেন, আপনি ডেফিনেটলি সেই রকম সোসাইটি আমাদের সোসাইটিতে পাবেন না। পাবো না। এবং সেই জায়গাটা থেকে প্রতি মুহূর্তে আপনার যে যুদ্ধটা, সেই যুদ্ধে আপনাকে কাটিয়ে উঠতে হবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। এখন এখানে অনেকগুলো রেমেডি আছে। রেমেডির জায়গাটায় একটা যেটা হচ্ছে সায়েন্সের জায়গা থেকেও কিছু রেমেডি আছে। আপনি যদি রিলিজিয়ন খুব ভালো প্র্যাকটিস করেন, সেখান থেকেও কিছু দিক নির্দেশনা আছে। আমি ইন্টারাপ্ট যদি করি, Sure. সেটা হচ্ছে আমি প্রচন্ডভাবে ঈশ্বর ভক্ত, এবং আমি অ্যাজ এ মুসলিম আমি আল্লাহকেই আমার ঈশ্বর হিসাবে বিশ্বাস করি, এবং আমি জানি এটা ধর্মীয়ভাবে এটাকে খুব বাজেভাবে বলবো না, ধর্মীয়ভাবে এটাকে omit ধর্মীয়ভাবে এটা করতে হারাম, বলা হয়েছে, ধর্মীয়ভাবে এটাকে এটাকে omit করতে বলা হয়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে 366 যে লটা আছে আমাদের, সেই লটাও এটাকে কখনোই সাপোর্ট করে না। এটা বিকৃত যৌনাচার হিসাবে পরিচিত। কিন্তু আমাদের মতো বলবো না, আমি তো একটা জায়গায় পৌঁছেছি, একটা জায়গায় আছি। এরকম অনেক মানুষ আছে ভাইয়া, যাদেরকে আমি দেখেছি। আছেন। আমি সেই জায়গাটা থেকে আমি অবশ্যই আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি না। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র যেটা আপনাকে পারমিট করে না, আপনি যদি একটা সোশ্যাল লিভিং পার্সন হয়ে থাকেন, সোসাইটি তো আপনি গ্রো করে না, সোসাইটি কিছু এথিক্স নিয়ে চলে। সে তো বটে। সেখানে ধর্মীয় আচার-আচরণ থাকে, রাষ্ট্রীয় নিয়ম আচরণ থাকে, সমস্ত কিছুই থাকে। প্রথম কথা হচ্ছে আপনার এই গল্পটা আমি কেন রেডিওতে নিলাম, এস আ ওয়ান কাইন্ড অফ কিন্তু একটা ব্রাভো অ্যাটিটিউড। কারণ আমাদের জায়গা থেকে বিষয়গুলো নিয়ে কথাবার্তা খুব কম বলা হয় গণমাধ্যমে, একেবারেই না বললেই নয়। কিন্তু আপনার গল্পের মেসেজের জায়গাটা আছে, সেটা হচ্ছে যে আমি আমার সন্তান কেমনভাবে যেন বড় করি, সে যাতে কোনোভাবেই ছোটোবেলাতে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার না হয়, সে যাতে কোনোভাবেই তার যেইভাবে বড় হওয়ার কথা ফিজিক্যালি, সেই জায়গাটাতে কোনোভাবে মিসগাইডেড না হয়। মিসগাইডেড হলে এই রকম আপনার মতো জায়গায় আসার সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে যে আপনার গল্পের মধ্যে এলিমেন্টসগুলো আছে, সে কারণেই আসা। কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট, একজন ফিজিশিয়ানই ভালো বলতে পারবেন যে আপনার এটা ন্যাচারাল কিনা, কিংবা আপনার এটা বলা যেতে পারে যেটা আপনার মধ্যে গ্রো করেছে সেটা আপনার ওই শৈশব না থাকলেও গ্রো করতো কিনা। এটা নিয়ে ডিবেটের জায়গা আছে, তর্ক বিতর্কের জায়গা আছে। যেহেতু আমরা তর্ক বিতর্ক করতে বসিনি, তারপরেও বলছি ভাইয়া, আমি যে জায়গার কথা বললাম, এটাই তো বাংলাদেশের সব থেকে বড় সাইকোলজিক্যাল ইনস্টিটিউট। এবং আমি গল্পের প্রথমে বলেছি যে নিজেকে যতটা চেঞ্জ করা সম্ভব আমি কিন্তু ট্রাই করেছি এবং চেঞ্জ করেছি। আমার গলার ভয়েস, এটা তো গড গিফটেড, এটা তো আমি চাইলেও, এটা কিন্তু মেলই না। কিন্তু আমরা যদিও এখানে অনেক বেশি ভাইব ইউজ করেছি, চেঞ্জ করে দিয়েছি আপনার ভয়েস, কিন্তু এখানে সত্য কথা বলতে যেটা, যে আমি যতক্ষণ গল্পটা শুনলাম, আমি নিজ কানে আমি আপনাকে সামনাসামনি দেখছি, আপনার আচরণের মধ্যে বা আপনার প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু মেইলি কোনো কিছুই আমার চোখে পড়েনি। হয়তো আপনি জায়গাগুলোতে অনেক কাজ করেছেন, না সেটা কিন্তু পড়েনি। এটা আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, এবং এটার জন্য ওই যে পেছনে মানুষের যে কথাগুলো, আমি কেঁদেছি। ওই যে বললাম, একটা মানুষ ঈশ্বরের মুখোমুখি কখন দাঁড়ায়, আমি কেন? বন্ধুদের মধ্যে যে এই যে শারীরিকভাবে হিউমিলিয়েট হওয়া বা অ্যাবিউজ হওয়া, এই জিনিসটা অনেক সময় অবচেতন মনেই করে ফেলে অনেকে। বন্ধু 1 বছরের বয়স, 2 বছরের বয়সের ডিফারেন্স অনেক সময় হয়ে যায়। সমকামিতা এমনভাবে স্প্রেড করেছে বা এমনভাবে আমাদের জানার লেভেলে এসছে, এই বিষয়টা সম্পর্কে আমরা সম্যক ধারণা রাখি না। অনেকেই এটাকে ভয়ঙ্কর রকমভাবে ট্যাবু মনে করি। স্টিল ইট ইস ট্যাবু ইন আওয়ার সোসাইটি। তো সেই জায়গাটা থেকে অনেক সময় দেখবেন যে বন্ধু একটা ছেলের কাঁধে হাত দিয়ে রাস্তায় চলাচল করছে, তাকেও আমরা বাঁকা চোখে এখন দেখছি। রাইট, হাত ধরে আমরা চলি না, রাইট, দেখছি। কিন্তু আমার শৈশবে আমি মনে করতে পারি যে আমার এক বন্ধু ছিল, যার সাথে আমরা একসাথে খাইতাম, একসাথে খেলাধুলা করতাম, একই টিমে না থাকলে খেলতাম না। এই বিষয়গুলো আমি এখনকার ছেলেমেয়ের মধ্যে দেখলে কিন্তু আমি অনেক বেশি বাঁকা চোখে তাকাবো, বিকজ অফ দিস। তো তার মানে এই জায়গাগুলো থেকে আসলে কোনটা বিপদগামী হচ্ছে, কোনটা বিপদগামী হচ্ছে না, দিস ইজ আ ভেরি কমপ্লেক্স টার্ম। বাবা মাকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটা গল্প আমি আপনার পুরো গল্পটা শুনে যেটা বুঝেছি, যে আপনার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি যদি ছোটবেলা থেকে বিষয়টাকে অনেক বেশি টেক কেয়ার করতেন, বাবার সঙ্গে যে দূরত্বটা আপনার ছিল, ওই দূরত্বটা যদি না থাকতো, তাহলে হয়তো আপনি একটা স্বাভাবিক জীবনে থাকতে পারতেন আজকে। কারণ আমি যতটুকু বুঝি যে আপনার মনোজাগতিক অলওয়েজ আপনাকে একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এখনো হচ্ছে। একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, সেটা হচ্ছে আমার এক কলিগ, ও আমার থেকে বেশ ছোট। রিসেন্টলি ওর সাথে আমার দেখা হয়েছে, কারণ কোভিডের কারণে তো মিডিয়া বন্ধ ছিল, জানেন, আমরা ঘর থেকে সবাই কাজ করে পাঠিয়েছি, সেভাবে কাজ হয়েছে। তো কিছুদিন আগে যোগাযোগ হওয়ার পরে এখন তুই সম্পর্ক হয়ে গেছে, হয় না, একসাথে কাজ করতে করতে। তো আমাকে সেদিন বলছে, ভাইয়া আপনার কথা মনে হতে না, সেদিন আমার মনে হলো আপনি কেন জানেন সুইসাইড করবেন। দ্যাট মিনস আমার ভেতরে এই জিনিসটা কাজ করে,
এই কারণে আমাকে দেখে হয়তো ওর মনে হয়েছে। আমি সুন্দরভাবে বাঁচতে চাই, একটা সুন্দর লাইফ চাই, সেখানে একটা মানুষ আমার পাশে থাকুক কি না থাকুক সেই চাহিদাটা আমার আর নাই আসলে এখন। আমি যে আমি সেইটা প্রুফ করতে চাই। ইটস ডিফিকাল্ট। এবং আমি চাই এই মেসেজটা দিতে যে এভরিথিং ইজ পসিবল যদি মানুষ চায়, কারণ আমি তো এতগুলো বিষয় পার করে এসেছি। দুইটা বিষয় আছে, আমি এই জায়গাটাতে আমি আপনাকে দুটো সাজেশন বলতে পারি পুরো গল্পটা শুনে। একটা যেটা হচ্ছে যে আপনার কমিউনিটি লজিকটাকে অ্যাকসেপ্ট করা, কমিউনিটি এথিক্সটাকে অ্যাকসেপ্ট করে সেখানে নিজের ভেতরের যুদ্ধটাকে জয়ী হওয়া, যে না কমিউনিটি যেটা মনে করে আমার 10 জন মানুষের সঙ্গে বাঁচতে হবে, আমার সোসাইটির সঙ্গে বাঁচতে হবে, এই সোসাইটি আমার চাওয়া যদি আজকে রাইটও থাকে, এই সোসাইটি রাতারাতি পরিবর্তন হবে না। এই সোসাইটির পরিবর্তন হতে হয়তো বা, যদি আপনি মনের মধ্যে আশা রাখেন যে না বিজ্ঞান একসময় সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেবে, বিজ্ঞানের জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে হয়তো পরিবর্তন হতে বাংলাদেশের মতো সোসাইটিতে যদি আসে কখনো অনেক সময় লেগে যাবে। তাহলে আপনার জীবন দশায় আপনি এটা পাচ্ছেন না, তাহলে তো আপনি কমিউনিটি ম্যান। আপনি যদি কমিউনিটিকে অস্বীকার না করেন তাহলে আপনার কমিউনিটির এথিক্স নিয়ে বাঁচতে হবে। সেখানে ধর্ম আছে, সেখানে সামাজিকতা আছে, সেখানে রাষ্ট্রের নিয়ম আছে, সব কিছু মিলে নিজের ভেতরের যে যুদ্ধ, সেই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। নাম্বার 1, এটা হচ্ছে সবচাইতে আমি মনে করি ওয়াইজ ডিসিশন আমার জায়গা থেকে। তবে এটা খুব টাফ, ভয়ঙ্কর রকমভাবে টাফ, কারণ আপনার বয়স যদি এখন 25-26 হয়ে থাকে, আমি যদি ভুল না করে থাকি, 25-26 বছরের আপনার যে গাঁথুনি, সেই গাঁথুনিকে ভেঙে চুরে নতুন করে গড়া ইটস নট এ ইজি জব। 2 নাম্বার যেটা, সেটা হলো যে আপনি কিছুই মানলেন না, সারাটা জীবন এরকম করতে 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 নিজের কাছে হারলেন, চারপাশের মানুষের কাছে হারলেন, হারতে হারতে একটা সময় নিঃশেষ হয়ে গেলেন। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ে। কিন্তু এখানে আমার যেটা নিয়ে দ্বিমত বা বিতর্কের জায়গা আছে, সেটা হলো যে অনেক মানুষই, বিশেষ করে আমি যখন এই বিষয়গুলো নিয়ে যখন মানুষের কাছ থেকে জানা শুরু করি, বিশেষ করে আপনাদের মতো যারা আছেন, এরকম কিছু পর্ব হয়েছে, এরকম কিছু পর্ব হয়েছে, আমি শুনেছি, এবং আমি প্রথম দিকে সম্মুখ ধারণা রাখতাম না। তো আমি যখন এই মানুষগুলো সম্পর্কে গল্পগুলো শোনা শুরু করলাম, তখন আমার কাছে যেটা মনে হয়েছে, এই মানে কমিউনিটি যারা আপনাদের মতো যারা বিলঙ্গিংস এবং যারা আমাদের মতো সাধারণ মানুষ, আমি ডিফারেন্স করছি না, তাদের একটা ভয়ঙ্কর রকমের মিসকনসেপশন আছে। কনসেপ্টটা হচ্ছে যে এরা ইচ্ছা করে এই কাজটা করে, তো আমি অনেক গল্প শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, এই যে পারসেপশনটা ভুল। ইচ্ছা করার জায়গাটা আমি যেটা বলতে পারি যে আইদার তারা কোনো না কোনোভাবে মিসগাইডেড, সেটা খুব অবচেতন মনেই হয়েছে, পরিবারের দ্বারা হয়েছে, কমিউনিটির দ্বারা হয়েছে। কিন্তু আপনার জায়গাটা হচ্ছে কি, আপনার জায়গাটার প্রথম কথা হচ্ছে যে কেউ যদি এখানে এসে প্রথম থেকেই বলে যে আমি একজন সমকামী এবং আমি এটাকে খুব স্বাভাবিক মনে করেই আমি আজকে গল্পটা বলতে এসেছি, তাকে আমি গল্পটা বলারই সুযোগ দিব না। প্রথম কথা হচ্ছে এটা। কেন দিব না, আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারেন। দিব না এই কারণে যে আমাদের রাষ্ট্রীয় নিয়ম এটা পারমিট করে না, এবং একই সাথে একজন ধর্মভীরু মানুষ হিসেবে আমার যদি ব্যক্তিগত চয়েসের জায়গা থাকে, তাহলে আমিও এটা পারমিট করব না। কিন্তু বিষয়টা যারা ওই সমকামী বলেন বা হোমোজেনাস বলেন, যেটাই বলেন না কেন, তারা প্রত্যেকেই যে এটা স্বেচ্ছায়, প্রত্যেকেই যেটা ন্যাচারালি এই লাইফে এসছে, সেটা আমি বিলিভ করি না। এটা আমার পয়েন্ট, রাইট? তো সেই আপনার গল্পের একটা জায়গা আছে, যে কারণে আজকে আপনার এই বলার সুযোগটা দেওয়া, যে আপনার ছোটবেলাটায় এরকম কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনার স্টোরির মধ্যে এসছে, হুইচ ইজ কল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ওই যে ওরিয়েন্টেশনটা আপনার ফিজিক্যাল ওরিয়েন্টেশন, রাইট, ওই ওরিয়েন্টেশনটা আমি আমার গল্পের জায়গা থেকে এটা বলতে চাই, ওই ওরিয়েন্টেশনটা যদি আপনার লাইফে না থাকতো, ওই মিস ওরিয়েন্টেশনটা যদি না থাকতো, তাহলে হয়তো আজকে আপনার এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি। সো আমি একটা জিনিস আমার শ্রোতাদেরকে বলতে চাই, আমার যারা আজকে এই গল্পটা শুনলেন, আমরা অনেক বেশি প্রেসাইজ করে আজকে এই গল্পটা প্রেজেন্ট করেছি। এই বিষয়গুলো আমাদের সামাজিকতায়, আমাদের সোশ্যাল লিভিংয়ে, আমাদের সমাজবিজ্ঞানে এগুলো এখন খুব আলোচিত চর্চিত বিষয়। এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে অধিকারের কথা উঠছে সারা দুনিয়াতে। নট অনলি দ্যাট, এগুলো নিয়ে আমাদের সমাজেও বলা যেতে পারে এক ধরনের, এটা নিয়ে কথা বলা যায় না, কিন্তু অনেকেই জানার ইচ্ছা পোষণ করেন। তো আমি আজকে গল্পটাকে বরং ওই অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে নিতে বলছি যে রাষ্ট্র যেটাকে অ্যাকসেপ্ট করে না, সেখানে আমার কোনো দ্বিমত নাই। ধর্ম যেটাকে অ্যাকসেপ্ট করে না, সেখানেও আমার কোনো দ্বিমত নাই। এবং আমার কি ঢাকা এফএমের কর্তৃপক্ষেরও কোনো দ্বিমত নাই, যেহেতু অথরিটি থেকে যাওয়া। ইভেন কথক হিসেবে আমার কোনো দ্বিমত, আপনার দ্বিমত নেই। তো কিন্তু আমি বলতে চাই এটা, যে ওর লাইফের একটা পার্ট, যে চাইল্ডহুডে যে ঘটনাগুলো ওর লাইফে ঘটেছে, সেগুলো যদি ওর লাইফে মিসিং থাকতো, সেগুলো যদি ওর লাইফে না হতো, ওর লাইফে যেই ফিজিক্যাল ওরিয়েন্টেশনটা ছোটোবেলাতে হয়েছে, সেটা যদি ওর লাইফে না থাকতো, তাহলে হয়তো আজকে ওর জীবনের যে মনোজাগতিক এবং শারীরিক যেই অবয়বটা বা ইচ্ছা অনিচ্ছার জায়গাটা তৈরি হয়েছে, যেটা অত্যন্ত সাংঘর্ষিক আমাদের সমাজের সাথে কিংবা আমাদের রাষ্ট্রের সাথে, সেই জায়গাটা ওকে ফেস করতে হতো না। তো আমি
এটা আবারও বলছি, যদি শব্দটা আমি ইউজ করছি এবং এটা সম্ভাবনা থাকে, তো সেই জায়গাটা থেকে আমি মনে করি আপনার সন্তানকে বড় করার সময় অবশ্যই সেটা ছোট হোক আর যাই হোক না কেন, ও কার সঙ্গে মিশছে এবং ওকে যে বয়সে গিয়ে এই ধারণাগুলো দেওয়া উচিত যে বাবা এটা আমাদের ডেইলি লিভিংয়ের একটা পার্ট এবং এগুলো এই বয়সে গিয়ে হয়, এইভাবে হয়, প্রকৃতির মধ্যে আছে এটা, এবং এটা শুধু মানুষের মধ্যে না, এটা প্রকৃতির মধ্যেও আছে, কিন্তু আমাদের চর্চিত জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটাকে কোনোভাবেই সময়ের আগে মিসইউজ করা উচিত না, কোনোভাবেই এটার একটা ব্যাড প্র্যাকটিসে নেওয়া উচিত না, এতে করে জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। মানে ওই বয়সে যেভাবে বোঝানো উচিত সেভাবে যদি আমরা বোঝাই, ওর ফ্রেন্ড কাদের সাথে ও মিশছে, কী জিনিস ওর এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করছে, কোথায় ও যাচ্ছে, ওকে লিবার্টি দেন, বাট আপনি খোঁজ খবরটা পারফেক্টলি রাখেন। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস ভাই, আমি সরি একটু ইন্টারাপ্ট করি, আরেকটা জিনিস সেটা হচ্ছে একজন বাচ্চার সাথে খুব ফ্রেন্ডলি ভাবে মিশতে হবে। আপনার কথার মধ্যে আমি ওইটাই বলছি, আমার বাবা যেটা করেনি আপনার মা কিন্তু সেটা করেছে, এবং সেই বাচ্চাটাকেও কোনো না কোনো জায়গায় তার পরিবারের সাথে খুব খোলা মনের হতে হবে, খুব বন্ধুত্বপূর্ণ আচরণ হতে হবে। সেটা বাবা মাই হতে হবে তা না, বড় ভাইও হতে পারে বা ছোট ভাইও হতে পারে, যে আমি প্রবলেমটা ফেস করছি, এখন আমি কি করব, আমার পরিবার যদি আমার সাথে থাকে তাহলে আমি সবকিছুই জয় করতে পারবো। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যেন থাকে, অবশ্যই ছোটদেরকে একেবারেই ছোট এইভাবে পাত্তা না দিয়ে, বরং ওরা অনেক কিছু বোঝে, ওদের বোঝার জায়গাটা ওরা যদি কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন ফেস করে, এটাকে ক্রাইম না মনে করে তাকে সুন্দর করে বুঝিয়ে দিন এবং তার লাইফের প্রত্যেকটা বিষয়ে এরপরে কি আসতে যাচ্ছে, ও কোন বয়সে বিলং করছে, কোন বয়সে ওটা আসা উচিত, একটু একটু করে ধারণা দিন, যাতে করে ও কখনো ব্যাড প্র্যাকটিস না করে। ইনফ্যাক্ট যদি কিছুই করতে না পারেন, ওর দুনিয়াটা ও যার সাথে যা করছে সেটা শেয়ারিংয়ের অন্তত জায়গাটা তৈরি করে দিন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই অদ্রিক, আপনি এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আজকে এখানে এসেছেন এবং আমিও সুযোগ দিয়েছি। আমার মনে হয় এতে করে মানুষ সচেতন হবে। অনেক ভালো থাকুন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.